আচ্ছা, ওকে। বাকিরা বেশ কয়েকজন রয়েছে যারা জয়েন হয়নি এখনো। তো আমরা শুরু করছি, বাকিরা জয়েন করুক। আচ্ছা, আমরা ম্যাক্স ওয়েভার থেকে আর 3টি টপিক দেখব। মানে মোট টোটাল আমরা 2টো দেখেছি, আর 3টে দেখব। সেই 3টের মধ্যে আমরা আজকে 2টো পড়ব। লাস্ট টপিকটা প্রচুর বড়, ওটার জন্য একটা ক্লাস লাগবে। টোটাল একটা হোল ক্লাস নেব রিলিজিয়নের জন্য। কারণ রিলিজিয়নের এখানে আমরা কার্ল মার্কস এবং ইমানুয়েল ডুরখাইম, এনাদের দুজনের রিলিজিয়নটাও আমরা একইভাবে তুলনামূলকভাবে পড়ে নেব। সে কারণে এটা আমরা টোটাল একটা হোল ক্লাস নেব, যেটা 1 ঘন্টা 30 মিনিট মোটামুটি এই টাইমের মধ্যে আমরা শেষ করতে পারবো। তো আজকে আমরা প্রথম দুটো টপিক, ইমানুয়েল ডুরখাইম আর কার্ল মার্কস। আচ্ছা, আজকে প্রথম দুটো টপিক কি আছে? একটা হচ্ছে অথরিটি, আর একটা হচ্ছে বিউরোক্রেসি। এই দুটো ওয়ার্ডের সঙ্গেই কিন্তু তোমরা পরিচিত। অথরিটির বাংলা কি বলি? কর্তৃত্ব। আর বিউরোক্রেসির বাংলা কি বলি? আমলাতন্ত্র, তাই তো? তো এই ওয়ার্ড দুটোর সঙ্গে পরিচিত, এবং একই সঙ্গে আমরা অথরিটি কাকে বলে সেটাও কিন্তু জানি, বা আমলাতন্ত্র বলতে আমরা কি বুঝি প্রত্যেকের কাছে একটা কনসেপশন কিন্তু আছে। কিন্তু এখানে আমরা কিভাবে দেখব বিষয়টা হচ্ছে, আমরা এখানে টোটালটাই দেখব ম্যাক্স ওয়েবারের পার্সপেক্টিভে। ম্যাক্স ওয়েবার কিভাবে দেখেছেন এই দুটোকে, তিনি কিভাবে তুলে ধরেছেন, এবং আমরা যে বিউরোক্রেসি ধারণাটা আজকে আমরা পেয়েছি, সেই ধারণাটা কিন্তু অ্যাকচুয়ালি ম্যাক্স ওয়েবারই দিয়েছেন। এবং ম্যাক্স ওয়েবার কিভাবে বিউরোক্রেসির কথা বলেছেন, তিনি কিভাবে ডিভিশন করেছেন, সেগুলো আমরা দেখব। কারণ গত ক্লাসে আমরা আইডিয়াল টাইপ পড়েছিলাম, তাই তো? আইডিয়াল টাইপ মিন্স হচ্ছে, যেটা বলেছিলাম বাংলা, আদর্শ রূপ। আদর্শ রূপ হচ্ছে আমাদের কাছে একটা অলরেডি কিছু ধারণা থাকা কোনো একটা বিষয় সম্পর্কে। যেমনটা আমরা দেখেছিলাম আমলাতন্ত্র, আইডিয়াল টাইপের একটা ভাগের মধ্যে আমলাতন্ত্রকে দেখেছিলাম, যে আমলাতন্ত্র বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়, সেটা কিন্তু ম্যাক্স ওয়েবারের একটা ধারণা থেকে বা ম্যাক্স ওয়েবারের একটা জায়গা থেকে আমরা অলরেডি সেই ধারণাটা পেয়ে গেছি, যে আমলাতন্ত্র আমলাতন্ত্র মানে এই বৈশিষ্ট্যগুলো থাকতে হবে, যেটা ইমানুয়েল ডুরখাইম, গত ক্লাসের আইডিয়াল টাইপে আমি কিন্তু ভালো করেই বুঝিয়েছি। এবার আজকের ক্লাসটা গত ক্লাসের যে দুটি কনসেপ্ট আমরা পড়িয়েছি, সেই কনসেপ্ট বা সেই ধারণা দুটির সঙ্গে কিন্তু কানেক্টেড। কারণ আমরা ম্যাক্স ওয়েবারই পড়ছি, এবং ম্যাক্স ওয়েবারের সোশ্যাল অ্যাকশন এবং আইডিয়াল টাইপ, এই দুটি ধারণাই কিন্তু অথরিটি বা ব্যুরোক্রেসির সঙ্গে কিন্তু কানেক্টেড। হ্যাঁ, ব্যুরোক্রেসি যখনই আমরা পড়বো তখন আমরা এটা কানেক্টিং করে পড়বো, এবং অথরিটি যখন পড়বো তখনও কিন্তু আমরা কানেক্ট করে বলে দেবো যে কোন কিভাবে কানেক্টিং। ওকে, তাহলে এটা গেল আমাদের ওভারঅল বেসিক জায়গা, যে অথরিটি আর ব্যুরোক্রেসিতে আমরা কি পড়বো। এবং রিলিজিয়নের ক্ষেত্রে যেটা, যে রিলিজিয়ন অফ ম্যাক্স ওয়েবার, প্রোটেস্ট্যান্ট এথিক্স এন্ড স্পিরিট অফ ক্যাপিটালিজম, এটা ম্যাক্স ওয়েবার দিলেই এই কোশ্চেনটা বারবার দেয়, এবং বারবার দেওয়ার সঙ্গে সঙ্গে খুব ডিরেক্ট প্রশ্ন দিচ্ছে, কিন্তু আমরা তৈরি করে রাখবো একটু অন্যভাবে। ডিরেক্টটা তো আমরা তৈরি করবোই, তার সঙ্গে আমরা কানেক্ট করে পড়বো, এর সঙ্গে কানেক্টিং বা আমরা কম্পেয়ার করে পড়বো। কম্পেয়ার কাদের সঙ্গে করব? আরো দুজন থিঙ্কার, একজন হচ্ছে কার্ল মার্কস আর একজন হচ্ছে ইমানুয়েল ডুরখাইম। ওকে, তো এনারা দুজন দেখো রিলিজিয়নের পরিপ্রেক্ষিতে ম্যাক্স ওয়েবার একরকম ভাবে দেখেছেন, কার্ল মার্কস টোটালি কি নেগেটিভ ওয়েতে দেখেছেন। রিলিজিয়নকে তিনি আফিমের নেশা বলতেন, এবং বলতেন যে যারা খুব বেশি ভীত তারাই রিলিজিয়ন বা ধর্ম পালন করে। তো ইনি টোটালটাই নেগেটিভ ওয়েতে দেখিয়েছেন। অপূর্ব শোনা যাচ্ছে এবার? অপূর্ব এবার শোনা যাচ্ছে? তোমার জয়েন হয়েছে কিন্তু, জয়েন দেখাচ্ছে। আচ্ছা, ওকে ওকে, হ্যাঁ দেখতে থাকো। জাস্ট বেসিক কি পড়াবো আজকে সেটা নিয়ে আলোচনা হচ্ছে। তো যেখানে যেটা আমরা দেখবো কি, তাহলে কার্ল মার্কস এর নেগেটিভ ওয়েতে, এবং ইমানুয়েল ডুরখাইমও কিন্তু পজিটিভ ওয়েতে দেখিয়েছেন।
মিডল ফ্রেম কিন্তু টোটালটাই পজিটিভ ভাবে রিলিজিয়নকে ব্যাখ্যা করেছে। তাহলে দেখো তিনজনের দৃষ্টিভঙ্গি তিন রকম এবং তিনটি পার্সপেক্টিভ থেকে তিনজন রিলিজিয়নকে তুলে ধরেছেন। এবং আমরা ক্লাসিক্যাল থিঙ্কারদের ধারণাতে ধর্মের জায়গা আলোচনা করতে গেলে এবং সোশিওলজিতে অ্যাকচুয়ালি ধর্মের জায়গা আলোচনা করতে গেলে আমরা কিন্তু এই তিনজনকে বাদ দিয়ে এগোতে পারবো না। ওকে, সো আমরা সেই কারণেই এটা টোটাল একটা হোল ক্লাস রাখছি রিলিজিয়নটাকে নিয়ে, সেটা আমরা নভেম্বরের প্রথম ফার্স্ট উইকে যে ক্লাসটা হবে, না আমরা 31 অক্টোবরে পাবো। 31 অক্টোবর সানডে তো, আজকে 24, তো 31 অক্টোবরে পাবো। সেই 31 অক্টোবরে কিন্তু আমরা এই ক্লাসটা টোটালটাই এইভাবে তিনজনকে দিয়ে বা তিনজনের পার্সপেক্টিভটা দিয়ে আলোচনা করবো। এবার আমরা আসছি আজকের মূল আলোচনায়। আজকের যে দুটি টপিক, সেই দুটো টপিকের মধ্যে একটা হচ্ছে অথরিটি। অথরিটি ওয়ার্ডটাকে আগে সিম্পলি ভাবো, তারপর সোশিওলজিক্যাল পার্সপেক্টিভে যাই। সোশিওলজিক্যাল পার্সপেক্টিভে যাওয়ার আগে একদম আমরা বেসিক জায়গা থেকে ভাবি। হ্যাঁ, বেসিক জায়গাটা কি? অথরিটি মানে তো কর্তৃত্ব, তাই তো? কর্তৃত্ব কখন বলবো? আচ্ছা, এখানে আমরা একটা বিষয়, কর্তৃত্বের কথা যখনই বলবো, দেখো কর্তৃত্ব মানে কি? আমি আর একজনের উপর আমার ক্ষমতা প্রদর্শন করছি, তাই তো? তখনই তো বলবো আমি কারোর উপর কর্তৃত্ব প্রদর্শন করছি। তাহলে এখানে একটা ওয়ার্ড কিন্তু কানেক্ট থাকে, পাওয়ার। তাহলে পাওয়ার আর অথরিটি কিন্তু কানেক্টেড। দেখো, পাওয়ারের বাংলা হচ্ছে ক্ষমতা, আর অথরিটি কর্তৃত্ব। এই দুটো কিন্তু এক নয়, তাই তো? এই দুটো আলাদা, কিন্তু পাওয়ার আর অথরিটি কানেক্টেড। কেমন ভাবে কানেক্টেড? ক্ষমতা, ক্ষমতা দিয়েই তো একজন কর্তৃত্ব ফলায়। ক্ষমতা থাকলেই তার কাছে আমরা বলবো অথরিটি আছে। কিন্তু সেই ক্ষমতাটা একটা বিষয় হতে হবে, ক্ষমতাটা কিন্তু অবশ্যই বৈধ হতে হবে। অবৈধ ক্ষমতাকে কখনোই আমরা অথরিটি বলবো না, বা তারা কারোর অথরিটি কিন্তু আমরা মেনে নেব না। আচ্ছা, এক মিনিট, সোহেল জয়েন করতে পারবে না। আচ্ছা, সো তাহলে কি আমরা ক্ষমতাটাকে, কার ক্ষমতাকে মেনে নেব? যে কেউ যদি আমাদের উপর ক্ষমতা প্রদর্শন করে বা তার অথরিটি দেখাতে চায়, আমরা কি মেনে নেব? মেনে নেব না, তাই তো? যে কোনো পিপল কিন্তু আমাদের উপর যদি অথরিটি দেখাতে চায়, অর্থাৎ পাওয়ার দেখাতে চায়, সেই পাওয়ারটাকে কিন্তু আমরা অ্যাকসেপ্ট করব না। তাহলে পাওয়ার, কার পাওয়ারকে আমরা অ্যাকসেপ্ট করব? যার পাওয়ারে, যার পাওয়ার অ্যাকচুয়ালি লেজিটিমেট। লেজিটিমেট মিন্স হচ্ছে বৈধ। তাহলে কি পাওয়ার যদি লেজিটিমেট হয়, তবেই কিন্তু আমরা সেই পাওয়ারটাকে মেনে নেব। কেমন, একটু উদাহরণ দিই। মানে সিম্পলি দেখবে, আমরা হেলমেট ছাড়া গাড়ি চালাচ্ছি রাস্তায়, হঠাৎ করে যদি পুলিশ আমাদেরকে আটকায়, আমরা কিন্তু ওই ড্রেসটা দেখে দাঁড়াই। পুলিশের যে ড্রেসটা, সেই ড্রেসটা দেখে আমরা দাঁড়িয়ে পড়ি, কারণ তার কাছে একটা পাওয়ার আছে, আর সেই পাওয়ারটা বৈধ। বৈধতা কিভাবে, সেই তার পাওয়ারটা যে বৈধ কিভাবে বুঝছি? তার ড্রেস দিয়ে। যে তার ড্রেসটা দেখে মনে হচ্ছে যে তিনি পুলিশ, আর তারপর যে তার যে পাওয়ারটা রয়েছে, সে পাওয়ারটা কিন্তু লেজিটিমেট। আর লেজিটিমেট হওয়ার জন্যই আমরা সেই পাওয়ারটাকে মেনে নিয়ে আমরা কিন্তু রাস্তায় দাঁড়াচ্ছি এবং আমরা আমাদের ডকুমেন্টস গুলো চেক আপ করতে তাকে দিচ্ছি। তিনি আমাদের উপর অথরিটি দিচ্ছেন। কিন্তু নর্মাল কোনো পিপল যদি থাকে, যেমন দেখবে যে যদি সিভিলে থাকে, কোনো কোনো পুলিশ অফিসার সিভিলে থাকে, তাহলে কিন্তু আমরা তাকে, তার অথরিটিটাকে হঠাৎ করে মেনে নিই না। তো এই যে অথরিটি, সো অথরিটি হচ্ছে কর্তৃত্ব, কিন্তু সেই কর্তৃত্বের সঙ্গে পাওয়ারের একটা লিঙ্ক কি? পাওয়ারটা যদি লেজিটিমেট হয়, তবেই আমরা অথরিটিটাকে মেনে নেব। তাহলে অথরিটি রেফার্স টু একসেপ্ট পাওয়ার, দ্যাট ইজ পাওয়ার দ্যাট পিপল এগ্রি টু ফলো, and people listen to authority figures because they feel that these individuals are worthy of respect. আচ্ছা, শুরু করেছি। হ্যাঁ, আমরা অথরিটি দিয়ে শুরু করেছি, জাস্ট একটা স্লাইড হচ্ছে। দেখতে থাকো, তারপর শুরুটা বলে দিচ্ছি। ওকে, তো generally speaking, people perceive the objective and demands of an authority figure and as reasonable and beneficial or true, তাই তো? মানে যে আমরা যখনই কোনো একটা অথরিটি ফিগার, সেই অথরিটি ফিগারটাকে মেনে নিচ্ছি কেন? কি দেখো, যে ফিগার রিজনেবল হবে, বেনিফিশিয়াল হবে এবং ট্রু হবে। তাহলে সিম্পলি আমরা যেটা বলছি, এক কথায় যদি বলি, দেখো যে বৈধতা,
অর্জন করলে ক্ষমতা কর্তৃত্বে রূপান্তরিত হয়। বৈধতা যখনই অর্জন করবে অর্থাৎ এটা লেজিটিমেট হবে। পাওয়ার যখন লেজিটিমেট হবে তখনই কিন্তু সেটা আমরা অথরিটিতে রূপান্তরিত হবে বা কর্তৃত্বে রূপান্তরিত হবে বা সেটাকে আমরা মেনে নেব, আদারওয়াইজ কিন্তু আমরা কখনোই মেনে নেব না। তাহলে এই বৈধতাটা অর্জন করে কিভাবে? বৈধতাটা অর্জনটা কিন্তু আমাদের সমাজে কিছু প্রসেস আছে, কিছু রুলস আছে। সেই রুলস কে মেনে যখন কেউ পাওয়ার প্রদর্শন করবে, আমরা সেই পাওয়ারটাকে বৈধ বলবো, তাই না? বৈধ বলবো কি? আজকে দেখো সিম্পলি অবৈধ বৈধর বিষয়টা কখন আসে? যখন রুলস রেগুলেশনস মেনটেন করে কোনো বিষয় হচ্ছে তখন সেটাকে আমরা বলছি বৈধ। কিন্তু যখন কোনো রুলস রেগুলেশনস মেনটেন করা হচ্ছে না, সিম্পলি যে রুলস রেগুলেশন মেনটেন করে একটা ক্ষমতা পাওয়ার দরকার সেই ক্ষমতাটা পাওয়া হচ্ছে না, তখন সেটাকে আমরা অবৈধ বলছি। তাহলে বৈধতা অর্জন করলেই পাওয়ারটা কিন্তু আমরা অথরিটি বলবো। ওকে, আচ্ছা দুর্গা অথরিটি শুরু করেছি ম্যাক্স ওয়েবারের। হ্যাঁ, জাস্ট দুটো স্লাইড হলো, দেখতে থাকো। তো এইবার এই যে অথরিটি, আমি স্লাইডটা আরেকবার বলে দিচ্ছি, পরে জয়েন করলো দুর্গা। তো দুর্গা অথরিটিটা কি শোনা রাখো যে বৈধতা অর্জন করলে ক্ষমতা অথরিটি হয়, মানে পাওয়ার আছে আমার কাছে, সেই পাওয়ারটা যদি লেজিটিমেট হয় তাহলে সেটা হবে অথরিটি। বুঝা গেল? এবার সিম্পলি দেখো পাওয়ার, আমি যদি পুলিশের কথা বলি, পুলিশের পাওয়ারটা লেজিটিমেট কেন? বিকজ তার পাওয়ারটা লেজিটিমেট কেন? তার কারণ নির্দিষ্ট একটা নিয়ম, নির্দিষ্ট একটা রুলস, নির্দিষ্ট একটা রেগুলেশনস মেনটেন করে তার কিন্তু তিনি কিন্তু এই পদটি পেয়েছেন, তাই তো? বিকজ একটা সিস্টেম আছে, সেই সিস্টেম অনুযায়ী তিনি পুলিশ পাওয়ারটা পেয়েছেন, তাহলে তার পাওয়ারটা বৈধ। আর তার পাওয়ারটা বৈধ হওয়ার জন্যই আমরা তার অথরিটিটাকে মেনটেন করি। রাস্তায় যেটা একটু আগে উদাহরণটা দিচ্ছিলাম, যে রাস্তায় হঠাৎ করে মনে করো গাড়ি চেক করছে, সেই গাড়ি চেক করার জন্য আমি কিন্তু পারমিশন দিচ্ছি বিকজ তার ড্রেসটার জন্য, পুলিশের পাওয়ারটার জন্য। আর পুলিশের পাওয়ারটা বৈধ, সেই বৈধতাটা অর্জন করছে কিন্তু পুলিশের ড্রেসের মধ্যে দিয়ে। আমি ড্রেস দেখেই বুঝতে পারছি যিনি পুলিশ অফিসার। তো এবং তার সেই অনুযায়ী তার পদেরও কিন্তু দেখবা আমরা সেই পদকেও কিন্তু একটা সম্মান করি, পদকে সম্মান করি, এবং তার পদের প্রত্যেকটা পদ অনুযায়ী যে তার অথরিটি বেশি সেটা আমরা বুঝতে পারি। যেমন যদি কোনো কনস্টেবল থাকে আমরা তাকে একরকম ভাবে দেখবো, এবং যদি একজন এসআই থাকে তাকে দেখবো আমরা আরেক রকম ভাবে দেখবো। তো একই রকম ভাবে সেই অথরিটিটাও কিন্তু তার র্যাঙ্কের উপর নির্ভর করে। তো তার পাওয়ারটা যখনই লেজিটিমেট হচ্ছে তখনই তিনি আমাদের উপর অথরিটি প্রদর্শন করতে পারছেন। ওকে, দিস ইজ অথরিটি। এইবার অথরিটির নিয়ে ম্যাক্স ওয়েবার কি বললেন? ম্যাক্স ওয়েবারে দেখো যে থিওরি অফ সোশ্যাল অ্যান্ড ইকোনমিক সোশ্যাল অর্গানাইজেশন, এই ইকোনমিক সোশ্যাল অর্গানাইজেশন একটা বই, এই বইটাতে ম্যাক্স ওয়েবার অথরিটির কথা তুলে ধরেছে। ওকে ওকে, তো ম্যাক্স ওয়েবার কি বলছেন দেখি। ম্যাক্স ওয়েবার এই যে অথরিটির কথা বললেন, এই পাওয়ার যখন লেজিটিমেট হচ্ছে তখন সেটা অথরিটি হচ্ছে। এই অথরিটিকে তিনি আবার কয়েকটি ভাগে ভাগ করেছেন, তিনটি ভাগে ভাগ করেছেন। যে পাওয়ার লেজিটিমেশনের জায়গা থেকে তিন ধরনের পাওয়ার লেজিটিমেশন আমরা দেখতে পাই, বা তিন ধরনের অথরিটি আমরা দেখতে পাই। যে তিন ধরনের অথরিটি আমাদের উপর, আমরা কিন্তু সেই তিন ধরনের অথরিটিকে মেনে নিই, বা সেই তিন ধরনের অথরিটি, সেই তিন ধরনের মানুষ আমাদের উপর অথরিটি প্রদর্শন করে থাকে। সে তিন ধরনের মানুষ কারা? তাহলে তিন ধরনের পিপল রয়েছে যারা আমাদের উপর অথরিটি দিচ্ছে, বা আমরা তাদের অথরিটিটাকে মেনে নিচ্ছি। একটু প্রথমে দেখে নিই সেই তিন ধরনের, তিনটি ধরন কি কি। একটা হচ্ছে ক্যারিসমেটিক। আচ্ছা, ক্যারিসমেটিক ওয়ার্ডটা থেকেই তোমরা বুঝতে পারবে যে ক্যারিসমেটিক অথরিটি মিনস হচ্ছে কারিশমা, বলি না? কারিশমা মানে কি? কেউ বলতে পারবে কারিশমা? কারিশমা মানে, এটা কারিশমা থেকে এসেছে, বিশেষ ধরনের বৈশিষ্ট্য, একদম, বা বিশেষ ধরনের কোনো গুণ থাকা, তাই তো? তো হ্যাঁ স্যার, এটাকে আমরা ক্যারিসমেটিক অথরিটি বলবো, পরবর্তীতে আমরা বলছি যে কিভাবে কারিশমাকে ক্যারিসমেটিক অথরিটিতে নিয়ে আসছি। আরেকটা হচ্ছে লিগ্যাল অথরিটি। লিগ্যাল কথাটার সঙ্গে আমরা পরিচিত,
লিগ্যাল মানে সবকিছু নিয়ম মাফিক হওয়া, তাই তো? সবকিছু একটা রুলস রেগুলেশনস মেনটেন করে হওয়া, সেটাকে আমরা বলছি লিগ্যাল অথরিটি, বা অনেক সময় এটাকে আমরা বলি লিগ্যাল রেশনাল অথরিটি। লিগ্যাল রেশনাল অথরিটি। ওকে, তো লিগ্যাল রেশনাল অথরিটি। আরেকটি হচ্ছে ট্র্যাডিশনাল অথরিটি। তোমরা ট্র্যাডিশনাল অ্যাকশন পড়েছো গতদিন, তো আজকে আমরা দেখবো ট্র্যাডিশনাল অথরিটি, এবং এখানেও কিন্তু সেই মূল যে বেস, সে বেসটা কিন্তু ট্র্যাডিশন। তাহলে দেখো তিনটি জায়গার তিনটি বেস আছে, এই বেস তিনটে আমাদের আগে জানতে হবে। এখানকার বেস কি? কারিশমা। এই তিনটি ওয়ার্ডের মধ্যে অ্যান্সার আছে। আর ট্র্যাডিশনাল অথরিটির মূল যে বেস ট্র্যাডিশন, আর এদিকে থাকলো লিগ্যাল রেশনাল অথরিটি। এর যে মূল বেস সেটা হচ্ছে লিগ্যাল, অর্থাৎ লিগ্যালি সে পাওয়ারফুল থাকবে, অর্থাৎ তার কাছে লিগ্যাল পাওয়ার থাকবে। তাহলে এই তিনটে জায়গা দিয়ে আমরা কিন্তু টোটাল বিষয়টা বুঝতে পারবো। এই তিনটি ওয়ার্ডই হচ্ছে মেইন, এর বাইরে কিচ্ছু নেই। আমি অনেক বড় একটা স্লাইড দিয়েছি, এত বড় স্লাইডে কিচ্ছু নেই, কোনো কিছু বুঝতে পারবে না। আমি তাও একবার ডিকটেট করে বলে দিয়ে চলে যাব খুব ছোট ছোট করে। মূল যে জায়গা হচ্ছে এই তিনটি: ক্যারিসমেটিক অথরিটির কারিশমা, ট্র্যাডিশনাল অথরিটির ট্র্যাডিশন, অ্যান্ড লিগ্যাল অথরিটির লিগ্যাল। ওকে, দেখো আমরা এখানে এই ট্র্যাডিশনাল অথরিটির যে মূল জায়গা, মানে বিশেষ করে আমরা ম্যাক্স ওয়েবারের কথাটা, ম্যাক্স ওয়েবার কে প্রসঙ্গে কি বলছেন সেটা জানার জন্য স্লাইডটা রেখেছি। According to Max Weber, the power of traditional authority is accepted because that has traditionally been the case, and its legitimacy exists because it has been accepted for a long time. দেখো ম্যাক্স ওয়েবার এখানে কি বলছেন, দেখো টোটালটাই তাহলে কি বেস থাকবে? ট্র্যাডিশন। আর ট্র্যাডিশন মানে কি? লং টাইম ধরে কোনো কিছু মেনে চলে আসা হচ্ছে, লং টাইম ধরে আমরা কোনো কিছু মেনে চলছি, লং টাইম ধরে আমরা কোনো একটা বিষয়ের মধ্য দিয়ে আসছি, তখন সেটাকে আমরা বলছি ট্র্যাডিশন, তাই তো? দেখো accepted for long time, who is accepted for long time। তাহলে এই একটা বিষয় যেটা আমরা দীর্ঘদিন ধরে আমরা accepted করে আসছি, দীর্ঘদিন ধরে আমরা যেটা মেনে চলে আসছি, সেই পাওয়ার অফ ট্র্যাডিশনাল অথরিটিটাকে আমরা কি বলছি? যে এই ট্র্যাডিশনালি এটাকে মানা হয় বলে আমরা সেই অথরিটিটাকেও মেনে নিচ্ছি। তাহলে একটা উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো যে ট্র্যাডিশনাল অথরিটি কাকে বলি। যে যখন আমরা ট্র্যাডিশনের উপর বেস করে কারোর অথরিটি মেনে নিচ্ছি, যেমন ব্রিটেনের কি কুইন এলিজাবেথ, তাই তো? কুইন এলিজাবেথ একটা পজিশনে আছেন, তার যে পজিশনটাকে আমরা তার পজিশনটাকে কি দীর্ঘদিন ধরে পালন করে আসা হচ্ছে, সেই জন্য তার অথরিটিটাকে আমরা মেনে নিচ্ছি। অর্থাৎ কি ট্র্যাডিশনের এখানে আমরা বলতে পারি টোটালটাই হচ্ছে বংশানুক্রমিক ভাবে আসছে, ইনহেরিটেড। ওকে, বংশানুক্রমিক ভাবে আসছে, যে occupies the position that she inherited based on the traditional rules and succession of monarchy, তাই তো? যে টোটাল যে তাদের যে সিস্টেম, সেই সিস্টেমের যে পরবর্তী ইনহেরিটেন্টলি ট্র্যাডিশনাল রুলস মেনটেন করে তারা একে অপরের ক্ষমতা প্রদর্শন করছে, বা একজন ক্ষমতা কিন্তু অন্য জেনারেশনে ট্রান্সফার করছে ট্র্যাডিশনালি, তাই তো? তাহলে পিপল অ্যাডহার ট্র্যাডিশনাল অথরিটি বিকজ দে আর ইনভেস্টেড ইন দি past and feel obligated and perpetuated, and in this type of authority a ruler typically no real force to carry out his will or maintain his position but depends primarily on group respect। তাহলে সিম্পলি এটা কিন্তু আমরা তার সেই অথরিটিটাকে মেনটেন করি, এবং তিনি যে পজিশনে রয়েছেন সেই পজিশনটাকে আমরা মেনে চলি, বা সেই পজিশনটাকে আমরা রেসপেক্ট করি। তাহলে মূল জায়গা যেটা গেল ট্র্যাডিশনাল অথরিটি, ট্র্যাডিশনের উপর বেস করে। এবার আসছে ক্যারিসমেটিক অথরিটি। ক্যারিসমেটিক অথরিটি যদি দেখো, ক্যারিসমেটিক অথরিটিতে যেটা হচ্ছে কারিশমা থেকে। কারিশমা মিন্স এক্সট্রাঅর্ডিনারি কোয়ালিটি। কারিশমা মিন্স হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি কোয়ালিটি হুইচ possessed by some individual।
দেখো কিছু কিছু মানুষের মধ্যে আমরা বলতে পারি যে কিছু কিছু মানুষের মধ্যে কি আছে, ক্যারিসমেটিক কিছু গুণ আছে, তাই তো, এক্সট্রাঅর্ডিনারি কিছু কোয়ালিটি আছে। সেই এক্সট্রাঅর্ডিনারি কোয়ালিটি থাকার জন্যই তাদেরকে আমরা কি করছি, তাদেরকে আমরা মেনে চলছি। কারণ দেখো প্রত্যেকটা ব্যক্তি, আমরা একটা ব্যক্তির অথরিটি মেনে চলার জন্য কিছু কারণ তো থাকবে। আজকে হঠাৎ করে একটা ব্যক্তির অথরিটি যদি আমরা মেনে চলি, তাহলে সেই ব্যক্তির মধ্যে কিছু গুণ আছে, সেই গুণটাকে আমরা মেনে চলছি। এবং মনে রাখবে যে সমাজ জীবনে আমাদের প্রত্যেকটা ব্যক্তি কোনো না কোনো গুণে সমৃদ্ধ। ওকে, তো কোনো মানুষ কিন্তু কিছু কিছু মানুষের মধ্যে এই এই যে গুণটা, এক্সট্রাঅর্ডিনারি কিছু কোয়ালিটি থাকে, যে কোয়ালিটিটা কি একটা মাস পিপলের কাছে অ্যাকসেপ্টেড হয়, এবং সেই মাস পিপল সেটাকে অ্যাকসেপ্টেড করার জন্যই সেটা তখন অথরিটিতে কনভার্ট হয়। ওকে, তো এইবার একটা বিষয় এখানে বলার যে অনেক সময় কি হয়, এই ব্যক্তির যে আদেশ, এই যে এক্সট্রাঅর্ডিনারি কিছু কোয়ালিটি রয়েছে কিছু মানুষের, সেই ব্যক্তির কিছু আদেশ, সেই ব্যক্তির কিছু নির্দেশ, সেগুলো আমরা কি করি, সেগুলো আমরা মেনে চলি, স্বাভাবিকভাবেই আমরা মেনে চলি। এবং এই মেনে চলাটা কি মানে, এই মেনে চলা মানে কি, যে একজন এক্সট্রাঅর্ডিনারি কোয়ালিটি যুক্ত কোনো ব্যক্তি যদি একটা কিছু বলছে, আমরা সেটাকে মেনে চলছি, দ্যাটস মিন আমরা তার কথা শুনে চলছি। আর তার কথা শুনে চলা মানে তিনি একটা অথরিটি, তার যে ক্ষমতা, আমাদের, আমরা কি পড়ব, আমরা কি খাবো, আমরা কিভাবে ভাববো, এই প্রত্যেকটা ভাবনা চিন্তা ক্যারিসমেটিক অথরিটির রূপ নিচ্ছে। প্রত্যেকটা ভাবনা চিন্তা কিন্তু আমরা তার দ্বারা প্রভাবিত হচ্ছি। যেমন আজকে যদি কোনো একজন অভিনেতা, আমি যদি বর্তমানে এসআরকে এর কথাটাই বলি, শাহরুখ খান। ওকে, শাহরুখ খান কোনো অ্যাড করলে আমরা সেই অ্যাডটাকে কিন্তু খুব সিম্পলি কিন্তু আমরা সেটাকে মেনে নিই না, শাহরুখ স্যার অ্যাড করছেন তার মানে ঠিক আছে, এই প্রোডাক্টটা আমরা ব্যবহার করবো, তাই তো। তাহলে কি অথরিটি প্রদর্শন করছেন তিনি, এক্সট্রাঅর্ডিনারি কোয়ালিটি কি, তার অ্যাক্টিং। ইভেন বর্তমানে দেখবে যে শাহরুখ খানের ছেলে যে সমস্যাটার মধ্যে রয়েছে, বা শাহরুখ খানের ছেলে যে ইয়েটা মাদক কাণ্ডে জড়িয়েছে, সেটা নিয়ে অনেক অনেক কথা বলছে। শাহরুখের ছেলে বলে এত কথা হচ্ছে, আপনারা অন্য চারিদিকে মাদক খেয়ে পড়ে থাকে তাদেরকে কেন তুলছেন না। তো এটা হচ্ছে এই কারণে যে তিনি একজন এক্সট্রাঅর্ডিনারি বা ক্যারিসমেটিক অথরিটি, তার ছেলে কি করছে সেটাও কিন্তু ইয়াং জেনারেশনের কাছে ম্যাটার করে। সো তার সেই ম্যাটার করাটা, সেই ইয়াং জেনারেশনের কাছে যেহেতু ম্যাটার করে, সুতরাং তার ছেলে কি করছে সেটাও কিন্তু সোসাইটির কাছে ম্যাটার করে, যেহেতু তিনি একজন ক্যারিসমেটিক অথরিটি। একইভাবে আমরা এইরকম ব্যক্তিত্ব নির্ভর, বা যদি বলি যে আইন নির্ভর, বা সরি এইরকম ব্যক্তিত্ব নির্ভর কর্তৃত্বের কথা যদি বলতে যাই, তাহলে কিন্তু বেশ কয়েকজন নামের কথা আমরা বলবো। যেমন আমরা কয়েকটা উদাহরণ দিই, যে উদাহরণগুলো সম্পর্কে তোমরা প্রত্যেকেই খুব পরিচিত। যেমন মহাত্মা গান্ধীর কথা বলতে পারি, হিটলারের কথা বলতে পারি, মুসোলিনির কথা বলতে পারি, নেপোলিয়নের কথা বলতে পারি। এই বিভিন্ন ঐতিহাসিক চরিত্রের, রাজনৈতিক ব্যক্তিত্বের নাম যারা কিন্তু বিশেষভাবে উল্লেখযোগ্য, তাই তো। আবার যে কোনো জনসম্প্রদায়ের ধর্মীয় নেতা হতে পারে, উপজাতি জনসম্প্রদায়ের জাদুকরের কথা বলতে পারি। জাদুকরও তো নিজের একটা ক্যারিসমেটিক অথরিটি দেখাতো, প্রদর্শন করতে পারতো, তাই না। তো এই ধরনের কর্তৃত্বের ক্ষেত্রে কিন্তু স্থায়িত্বের অভাব অনস্বীকার্য। একটা বিষয় আমাদের মাথায় রাখবে, এটা কিন্তু স্থায়িত্বের অভাব থাকে, আনস্টেবল। আজকে দেখো সিম্পলি আমরা যেটাকে ব্র্যান্ড ভ্যালু বলি, ব্র্যান্ড ভ্যালু বলি, আজকে দেখো একজন কিন্তু ক্যারিসমেটিক অথরিটি দীর্ঘদিন প্রদর্শন করতে পারে। আজকে আমরা যদি ক্রিকেটের জগতেই দেখি, দেখো ক্রিকেটের জগতে এক একটা সময় এক একজন কিন্তু ব্র্যান্ড ভ্যালুর একদম চরম পর্যায়ে থাকে, তাই তো। যেমন মহেন্দ্র সিং ধোনি একটা সময় ছিল, এখন কিন্তু সেই জায়গাটা নিয়েছে বিরাট কোহলি নিয়েছে। একটা বিরাট কোহলির এখন বিরাট ব্র্যান্ড ভ্যালু, তারপর হয়তো বিরাটের ব্র্যান্ড ভ্যালু কমে যাবে, আবার হয়তো অন্য কোনো ক্রিকেটার আসবে, যেটা আগে সচিন টেন্ডুলকারের ছিল, ঠিক আছে। তো এটা, এই যে ক্যারিসমেটিক ব্যাপারটা, এটা কিন্তু আনস্টেবল। কিন্তু কিছু কিছু জায়গায় আমরা যদি এই যে মহাত্মা গান্ধীর কথা যদি বলি, বা হিটলারের কথা বলি, মুসোলিনির কথা বলি,
কিন্তু এই ধরনের কর্তৃত্ব এখন কিন্তু তিনি প্রদর্শন করতে পারছেন না, কিন্তু তাদের যে কর্তৃত্বটা সেটা কিন্তু কর্তৃত্বের যে কি বলবো প্রভাবটা, ইম্প্যাক্টটা সেটা কিন্তু দীর্ঘস্থায়ী। ওকে, কিন্তু তার কর্তৃত্বটা কিন্তু স্থায়িত্বের অভাব একটা থাকে। ওকে, এছাড়াও মানে আর একটা জিনিসও দেখা যায়, যেটা হচ্ছে যে সুসংহত শ্রম বিভাজনের অভাবও কিন্তু এক্ষেত্রে দেখা যায়। এবার এই বিষয়টাকে আমরা এখানে স্লাইডটাতে দেখেছি, সেটা আমরা একটু দেখে নেবো যে দিস গিভস পিপল ইউনিক পাওয়ার to capture the fancy devotion of ordinary people. At a unique power দেয়, and the charismatic leader proves his or her power through miracles, military and victories, and dramatic prosperity of the discipline. তাহলে যে কোনো ডিসিপ্লিন হতে পারে। ওকে, সেই ডিসিপ্লিনে তার একটা কি করতে হবে, এক্সট্রাঅর্ডিনারি একটা কোয়ালিটি থাকতে হবে, যে এক্সট্রাঅর্ডিনারি কোয়ালিটি নিয়ে তিনি একটা অসাধারণ কিছু চেঞ্জেস নিয়ে এসেছে, অসাধারণ কিছু অবদান রেখেছে। এমন লিডারকে কিন্তু আমরা, এমন ব্যক্তিকে কিন্তু, ব্যক্তির যে ক্যারিসমাকে কিন্তু আমরা মেনে নিই, আর মেনে নেওয়া মানে সেটা কিন্তু অথরিটি। ওকে, as long as charismatic leader continue to prove their miraculous powers in their eyes of their discipline and their authority stays in act. Okay, তাহলে যতদিন এই ক্যারিসমেটিক লিডাররা প্রুফ করবেন বা তার মিরাকুলাস পাওয়ারটাকে তিনি আমাদের, তার যে ডিসিপ্লিন সেই ডিসিপ্লিনে প্রদর্শন করতে পারবেন, ততদিন কিন্তু অথরিটি ইনঅ্যাক্ট থাকে, স্টেট অথরিটিটা কিন্তু ততদিন থাকবে, তারপরে কিন্তু অথরিটি থাকবে না। You may have realized that type of social action that charismatic authority is related to effective action, এটা দরকার নেই, এখানে আসে। এইবার আসছে নেক্সট লিগ্যাল রাশনাল। চলো, লিগ্যাল রাশনাল অথরিটি, যেটা আমরা বলেছিলাম যে এখানকার কিওয়ার্ডটা কি, লিগ্যাল। ওকে, তো লিগ্যাল রাশনাল অথরিটি, দি টার্মস রেফার টু এ সিস্টেম অফ অথরিটি which are both rational and legal। দেখো, rational হতে হবে এবং legal হতে হবে। rational মানে কি, rational মানে হচ্ছে যুক্তিযুক্ত। ওকে, মানে সিম্পলি যেটার একটা যুক্তি থাকবে, যুক্তিযুক্ত। এবং legal মানে হচ্ছে কি, legal মানে আমরা বলতে পারি, legal এর বাংলা কি বলতে পারি, আইন সিদ্ধ বলতে পারি। ওকে, তাহলে যুক্তি নির্ভর আইন সিদ্ধ কর্তৃত্ব এটা বলা যেতে পারে, যুক্তি নির্ভর আইন সিদ্ধ। ওকে, এটা আমরা বাংলা করতে পারি। আচ্ছা, those who exercise authority are appointed to do so on the basis of their achieved qualification, which are prescribed and codified. Those in authority considered it as professions and are paid a salary. দেখো, তাহলে কি আমরা যখন এটাকে বলছি যে অথরিটি, আমরা লিগ্যাল রাশনাল অথরিটি কাকে বলবো, আমরা যাদেরকে দেখছি যে অথরিটি, যাদের অথরিটিটাকে আমরা মেনে নিচ্ছি, তারা কিন্তু একটা নির্দিষ্ট কোয়ালিফিকেশনের বেসিসে তাদেরকে অ্যাপয়েন্ট করা হচ্ছে, তাই না? আমরা একটা পুলিশের কথাই যদি বলি, বা যে কোনো লিগ্যাল অথরিটির সঙ্গে যারা যুক্ত আছেন, তাদের কিন্তু একটা নির্দিষ্ট কোয়ালিফিকেশন, নির্দিষ্ট পরীক্ষা, নির্দিষ্ট একটা কোয়ালিফিকেশনের পরীক্ষা দিয়েই কিন্তু তাকে কি করতে হয়, তাকে সেই জায়গাটা অ্যাচিভ করতে হয়, এবং যেটা কি প্রেসক্রাইবড এবং কোডিফাইড। ওকে, এন্ড দোজ ইন অথরিটি কনসিডার ইট প্রফেশন আর পেইড এ স্যালারি, এবং তাদের অথরিটিটা কিন্তু কনসিডার হচ্ছে একটা প্রফেশন হিসেবে, এবং তাদেরকে কিন্তু স্যালারিও পে করা হচ্ছে। ওকে, thus it is a rational system. It is legal because it is accordance with the laws of land which people recognize and feel obliged to obey. ওকে, বলছে এইভাবে সিস্টেমটাকে আমরা বলছি। আচ্ছা, কে কিছু বলছো? বাইরের থেকে আওয়াজ আসছে দাদা, ভালো ক্লিয়ার শোনা যাচ্ছে না। আচ্ছা, আওয়াজটা শোনা যাচ্ছে প্রচন্ড না? ওই ইংলিশের টিচার আওয়াজ করছে মেবি। পাশের রুমে ক্লাস হচ্ছে তো, দাঁড়াও। হ্যাঁ, ওটাই। প্রথমে প্রেজেন্ট ইনডেফিনিট, তারপরে প্রেজেন্ট ইনডেফিনিটের ফার্স্ট ফর্ম, তারপরে ভার্বের সঙ্গে এস বা এস, তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তারপরে বেসিক লেখা আছে দেখ অ্যাগ্রিকাল, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, ঠিক আছে? তারপরে ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি, তারপরে একটা পারফেক্ট কি বসে হ্যাঁ অথবা হ্যাঁ, তারপরে থার্ড ফর্ম
তারপর একটা দেখ পারফেক্ট প্রোগ্রেসিভ ফর্ম মানে পারফেক্ট কন্টিনিউয়াস ফর্ম হ্যাভ অথবা হ্যাজ তার সঙ্গে নি তারপরে ফার্স্ট পার্টের সঙ্গে আই ওকে ঠিক তেমনি ভাবে পাঁচটা লাইনটা খেয়াল করবি পাঁচটা লাইনে কি আছে পারফেক্টে এটাতে প্রেজেন্ট ফর্ম বসছিল এটাতে কি ফর্ম বসছে পাস্ট এটাতে অ্যামিজার বসছিল এটাতে কি বসছে ওয়াজ আচ্ছা ওটাতে হ্যাভ হ্যাজ বসছিল এটাতে কি বসছে হ্যাঁ আচ্ছা ওটাতে হ্যাভ হ্যাজ বিন বসছিল এটাতে কি বসছে ওকে এই দুটো কম্পেয়ার করে বলছি অত্যন্ত সাইন্টিফিক এবং মনে রাখা অত্যন্ত সুন্দর হ্যাভ এর সাথে বলে থাকতে লেভেলে পারফেক্ট টেন্স মাত্রার ভার্বের কয় নম্বর ফর্ম 3 নম্বর আর কন্টিনিউয়াস মাত্রার ভার্বের সঙ্গে আই এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে পারে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আচ্ছা দেখো একটু হয়তো আস্তে শুনতে পাবে এবার যে কোনো কন্টিনিউয়াস টেন্স তো দাস আর যে কোনো পারফেক্ট কোনটা কতদূর গেছিলাম আমরা আচ্ছা thus it is a rational system, it is legal because it is accordance with the laws of land which people recognize and feel obliged to obey. Okay, অর্থাৎ কি আমরা এটা রেশনাল সিস্টেম এবং এটা লিগ্যাল এই কারণে কারণ এটা কিন্তু একটা ল অনুযায়ী কিন্তু হয় এবং সেই ল অনুযায়ী হচ্ছে বলে সেটা লিগ্যাল এবং আমরা সেটাকে কিন্তু মেনে নিচ্ছি এবং the people acknowledge the respect legality of both ordinance and rules and as well as the position or titles of those who implement the rules. Okay, এবং একই সঙ্গে people acknowledge হচ্ছে respect of the legality of both এবং দেখো সেটার উপর সেটা রেসপেক্ট লিগ্যালিটিটাকে নিয়েও লিগ্যালিটিটা সম্পর্কেও কিন্তু তারা রেসপেক্ট দেখাচ্ছে এবং rules as well as position or titles those implement the rules এবং সেটাও কিন্তু রুল এবং তার পজিশন এই দুটো মিলেই কিন্তু সেই রুলটাকে কিন্তু ইমপ্লিমেন্টেশন করছে ওকে তাহলে সেই রুলটা ইমপ্লিমেন্টেশন হচ্ছে কিন্তু টোটাল বোথ বিষয়টাকে rational legal authority is a typical feature of modern society তখন আমাদের মডার্ন সোসাইটিতে rational legal authorityটাকে আমরা বেশি মেইনটেইন করি তাই এখন কিন্তু ট্র্যাডিশনাল অথরিটিকে আমরা মানি না বা বলতে পারি আমরা ক্যারিজমেটিক অথরিটিকেও মানি কিন্তু তার থেকেও বেশি মানি আমরা rational legal authorityটাকে it is the reflection of process of rationalization and Weber considered rationalization as the key features of western civilization rationalization কি rationalization হচ্ছে যে বিষয়টা যে রেশনাল বিষয়টাকে আমরা বেশি গুরুত্ব দেব যেটা রেশনাল এর বাংলা আমরা কি বললাম যুক্তি নির্ভর ওকে এবারে আমরা একটা মানে একটা সামারি দেখাচ্ছি টোটাল সেই সামারিটাতে এই সামারিটা তোমরা স্ক্রিনশট করে রাখতে পারো যে টোটাল তিনটে অথরিটি আমরা কোন কেমন ভাবে ব্যাখ্যা করতে পারি সামারিটাকে কি হতে পারে তিনটে অথরিটির সামারি কি হতে পারে দেখো সিম্পলি যেটা যে ক্যারিজমেটিক অথরিটি যেটা প্রথমেই দিয়েছে ক্যারিজমেটিক অথরিটিকে সোর্স অফ অথরিটি ইজ ক্যারিজমেটিক লিডার তো এখানে ক্যারিজমা আছে and followers attribute the leaders superior moral qualities usually exceptional critical times এটা moral কোয়ালিটিটাকে কিন্তু তারা অ্যাট্রিবিউট করে ফলোয়ার ওকে এবং অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম is unstable depends on the wishes and appetites of the leader and once leader dies or disappear transition problem may arise দেখো একটা লিডারকে বা একটা ক্যারিজমাকে যখন একটা সোসাইটির ব্যক্তিগুলো মেনে চলছে সেই মেনে চলার সঙ্গে সঙ্গে কি হচ্ছে সেই মেনে চলার সঙ্গে সঙ্গে তারা মনে করো কারোর মোরাল ভ্যালু নিয়ে আজকে যদি আমরা বলি যে হঠাৎ করে কোনো একটা রাজনৈতিক নেতার মোরাল ভ্যালুকে নিয়ে একটা মাস সোসাইটি সেটাকে বিলং করছে বা মাস সোসাইটি সেটাকে মানছে হঠাৎ করে যদি সেই লিডার মারা যায় বা সেই লিডার যদি হঠাৎ করে ডিসঅ্যাপিয়ার হয় একটা ট্রানজিশন প্রবলেম কিন্তু হয় সোসাইটিতে সেটা কিন্তু এটা এখানে উল্লেখ করা আছে যে একটা ট্রানজিশন প্রবলেম কিন্তু হতে পারে ট্র্যাডিশনাল অথরিটি সোর্স অফ অথরিটি ইজ দি ট্র্যাডিশন অথরিটির সোর্সটা কি অথরিটির সোর্স হচ্ছে কিন্তু ট্র্যাডিশন যখন অথরিটির সোর্স ট্র্যাডিশন হবে তখন সেটাকে আমরা বলবো ট্র্যাডিশনাল অথরিটি অ্যাডমিনিস্ট্রেটিভ পজিশনস আর প্যাট্রিমোনিয়াল যেটাকে প্যাট্রিমোনিয়াল মানে যেটা কি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গাটা ইনহেরিটেড টোটালটাই প্যাট্রিমোনিয়াল পরের প্রজন্মের যারা রয়েছে তারা সেটাকে অ্যাচিভ করছে ওকে
এখানে কোনো কোয়ালিফিকেশন দেখতে হচ্ছে না, টোটালটাই ইনহেরিটেন্টলি জন্মগতভাবে সেই অধিকারটা তারা পাচ্ছে। লয়ালিটি অ্যাজ অ্যাসিউরড বাই পারসনস এলিগেন্স, এবং এখানে লয়ালিটি অ্যাসিউরড করা হচ্ছে তার পার্সোনাল এলিগেন্সের দ্বারা। ওকে, এবং অ্যাডমিনিস্ট্রেশন ইজ মোর স্টেবল দ্যান ক্যারিসমেটিক, এবং অ্যাডমিনিস্ট্রেটিভ তো আমরা বুঝতেই পারছি যে সিম্পলি ক্যারিসমার থেকে বেশি স্টেবল এটা, আর ক্যারিসমেটিক অথরিটি হচ্ছে আনস্টেবল। ওকে, তো লিগ্যাল এন্ড রেশনাল অথরিটি, লিগ্যাল এন্ড রেশনাল অথরিটি কি হচ্ছে? সোর্স অফ অথরিটি ইজ ল এন্ড বিউরোক্রেটিক অ্যাডমিনিস্ট্রেশন। দেখো দুটো জিনিস থাকবে, একটা হচ্ছে সোর্স অফ অথরিটি কি হবে? ল হবে, এবং ব্যুরোক্রেটিক অ্যাডমিনিস্ট্রেশনটাও আমরা কি লিগ্যাল রেশনাল অথরিটির মধ্যে ফেলবো। এবং তোমরা জানো যে ব্যুরোক্রেটিক এর মধ্যে যে তোমরা যে আমলাদের প্রত্যেকটা আমলাদেরকে আমরা কিন্তু বলতে পারি তারা লিগ্যাল রেশনাল অথরিটি। ওকে, প্রত্যেকটা আমলাকে। ওকে, তো সো ব্যুরোক্রেটিক অ্যাডমিনিস্ট্রেশনটাও কিন্তু আমরা লিগ্যাল রেশনাল অথরিটির মধ্যে ফেলি, এবং এর সোর্সটা কিন্তু অবভিয়াসলি ল। আর এবং তোমরা জানো এটা কিন্তু অবশ্যই স্টেবল, কারণ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কিন্তু এই পাওয়ারটা থাকে, তাই না? এইবার আসতে আমরা বিউরোক্রেসি। এবার বিউরোক্রেসি যেটা, বিউরোক্রেসি সম্পর্কে তোমাদের অলরেডি একটা আইডিয়া আছে, এবং যেহেতু তোমরা ভবিষ্যতের বিউরোক্র্যাট, তো এই আমলাতন্ত্রটা সম্পর্কে প্রত্যেকেরই একটা ধারণা অলরেডি আছে। তো ম্যাক্স ওয়েবার কি বলছেন আমরা সেটা দেখব। ম্যাক্স ওয়েবারের ধারণাটা এখানে আমরা মেইনলি আলোচনা করব। আমলাতন্ত্র হলো প্রশাসনিক ব্যবস্থার একটি প্রকার। আমলাতন্ত্র কি বলছে? প্রশাসনিক ব্যবস্থা, মানে আমরা যদি সিম্পলি ম্যাক্স ওয়েবারের আলোচনাতে যাই, ম্যাক্স ওয়েবার কি বলছেন? ম্যাক্স ওয়েবার বলছেন আমলাতন্ত্র হচ্ছে প্রশাসনিক ব্যবস্থার একটা ধরন। ওকে, প্রশাসনিক ব্যবস্থার একটা ধরনের মধ্যে আমরা বিউরোক্রেসিকে বলছি, এবং সেই বিউরোক্রেসিটাকে নির্দিষ্ট একটা গ্রন্থে তিনি আলোচনা করেছেন। তার গ্রন্থটা হচ্ছে এসেস অন সোশিওলজি, সোশিওলজি গ্রন্থে কিন্তু তিনি আলোচনা করেছেন। ওইবার আলোচনা করার সঙ্গে সঙ্গে তিনি কিন্তু বিউরোক্রেসির একটা উদাহরণ দিয়েছেন বা বিউরোক্রেসির একটা সংজ্ঞা দিয়েছেন। সংজ্ঞার মধ্য দিয়ে তিনি বোঝানোর চেষ্টা করেছেন যে আমরা আমলাতন্ত্র বলতে প্রশাসনিক ব্যবস্থা বলছি, প্রশাসনিক ব্যবস্থার একটা ভাগের কথা বলছি, এবং সেই প্রশাসনিক ব্যবস্থার ভাগটা কি অ্যাকচুয়ালি। Bureaucracy is a system of administration characterized by expertness, impartiality, and the absence of humanity. কি হচ্ছে এখানে? দেখো, সিস্টেম অফ অ্যাডমিনিস্ট্রেশন, অবভিয়াসলি এটা অ্যাডমিনিস্ট্রেশনের একটা সিস্টেম যার ক্যারেক্টারিস্টিক হচ্ছে এক্সপার্টনেস, অর্থাৎ প্রত্যেকে এক্সপার্ট হবে, ইম্পার্শিয়ালিটি থাকবে, এবং দি অ্যাবসেন্স অফ হিউম্যানিটি, এবং যেখানে হিউম্যানিটির অ্যাবসেন্স থাকবে। সেটাকে আরো কিভাবে বলছেন, মেনশন করেছেন আরো অন্য একটি ভাবে। দেখো যে বিউরোক্রেসি অ্যাজ জাস্ট মেনশন ইজ দি মেশিনারি। ওকে, মানে সিম্পলি একটা নির্দিষ্ট নিয়ম, সেই নিয়ম অনুযায়ী প্রত্যেকে মেশিনের মতো কাজ করছে, বা একটা নির্দিষ্ট একটা রুলস রয়েছে, সেই রুলস অনুযায়ী কাজ করছে, নির্দিষ্ট একটা রেগুলেশনস রয়েছে, সেই রেগুলেশনস অনুযায়ী কাজ করছে। ওকে, which implements rational legal authority. এটা তো বুঝতেই পারছো যে সিম্পলি ব্যুরোক্রেসিতে যারা রয়েছে, ব্যুরোক্রেসিতে কারা রয়েছে? ব্যুরোক্রেসিতে রয়েছে ব্যুরোক্র্যাট। ওকে, ব্যুরোক্র্যাট। তো সেই ব্যুরোক্র্যাট যারা রয়েছে তারা তো আমলা, তাহলে তাদের কাছে কি হচ্ছে? তাদের কাছে একটা অথরিটি আছে। তোমরা যখন ভবিষ্যতের আমলা, তোমরা যখন প্রত্যেকে আমলা হবে, তোমাদের কাছে একটা পাওয়ার থাকবে। সেই পাওয়ারটা অবভিয়াসলি কি? সেই পাওয়ারটাকে কিন্তু আমরা লিগ্যাল পাওয়ার বলবো। সেই পাওয়ারটাকে আমরা মেনে নেবো, তাই তোমরা প্রত্যেকেই কিন্তু সেই পাওয়ারটাকে মেনে নেবে অবশ্যই, এবং সেই পাওয়ারটা কিন্তু বৈধ। তাহলে bureaucracy, as just mentioned, is the machinery which implements rational legal authority. Okay, যেটা কি করছে? রেশনাল লিগ্যাল অথরিটিটাকে ইমপ্লিমেন্ট করছে। ইমপ্লিমেন্ট মানে বাস্তবায়ন, তাহলে বাস্তবায়িত করছে কে? ব্যুরোক্রেসির মধ্য দিয়ে। ব্যুরোক্রেসি সম্পর্কে আরো কি বলেছেন? ম্যাক্স ওয়েবার স্টাডিড ব্যুরোক্রেসি ইন ডিটেইল এন্ড কনস্ট্রাক্টেড অ্যান আইডিয়াল টাইপ। আমরা গত ক্লাসে পড়েছি, which contained the most prominent characteristics of bureaucracy. তাহলে ব্যুরোক্রেসিকে তিনি ডিটেইল স্টাডি করেছেন এবং
কনস্ট্রাক্ট করেছেন একটা একটা টাইপ, একটা থিওরি, একটা কনসেপ্ট বলতে পারি, যার নাম কি বলেছিলাম, বাংলাটা দিয়ে বুঝিয়েছিলাম আদর্শ রূপ। অর্থাৎ আমরা বিউরোক্রেসি বলতে বিউরোক্রেসির যে ক্যারেক্টারিস্টিক্স সেগুলো কি এবং কি আদর্শ রূপ থাকবে সেগুলো আমরা এখানে দেখানোর চেষ্টা করেছেন তিনি। ওকে, এবং আইডিয়াল টাইপের ধারণাটা তো আমরা অলরেডি গত ক্লাসে পড়েছিলাম যে আইডিয়াল টাইপ মিন্স হচ্ছে যে কি একটা নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য সম্বলিত একটা ধারণা, যে ধারণাটা থেকে আমরা বুঝবো বিউরোক্রেসির কথা যখনই বলবো তখনই বিউরোক্রেসি বলতে গিয়ে আমাদের সেই ধারণাগুলোই আমাদের প্রথম মাথায় আসবে, এবং সেটাকেই তিনি আইডিয়াল টাইপ হিসেবে ধরেছেন। এবং আইডিয়াল টাইপটা কিন্তু কি বলেছেন, টোটালি একটা কনস্ট্রাকশন, ঠিক আছে, সেটা ভুল হতে পারে, ঠিক হতে পারে। এবার আমরা একই সঙ্গে আরো দুজনের কথা জানবো। তো তিনি ওয়েবার আরো একটি কথা বলেছেন বিউরোক্রেসি নিয়ে, যে বিউরোক্রেসি ইজ দ্য টাইপ অফ হায়ারার্কিক্যাল অর্গানাইজেশন। হায়ারার্কিক্যাল মানে কি? হায়ারার্কিক্যাল মিন্স হচ্ছে ক্রমোচ্চ। ক্রমোচ্চ কেমন ভাবে বুঝবো, মানে সিম্পলি ক্রমেই উচ্চ পর্যায়ে। আমরা যেমন বলি এ গ্রুপ, বি গ্রুপ, সি গ্রুপ, তাই তো, ডি গ্রুপ, তাই তো। এই যে একটার পর একটা যে ধাপ, ওকে, ক্রমেই উচ্চ, এটাকে আমরা বলছি হায়ারার্কিক্যাল। ওকে, তোমাদের যেমন গ্রুপগুলো আছে, ওকে, সেই গ্রুপগুলো দেখো, প্রত্যেকটা গ্রুপ কিন্তু একে অপরের নির্দিষ্ট কোয়ালিফিকেশন অনুযায়ী গ্রুপটা অ্যাচিভ করে, এবং সেই গ্রুপ অনুযায়ী প্রত্যেকের দেখো স্যালারি ক্ষমতা প্রত্যেকটাই কিন্তু বাড়া কমা করে। ওকে, তো এটা হচ্ছে bureaucracy is a type of hierarchical organization who is designed rationally to coordinate the work of many individuals in pursuit of large scale administrative tasks. তাহলে আজকে বিউরোক্রেসি কেন উদ্ভব হলো, সেই উদ্ভব হওয়ার কারণটাই কিন্তু এই লাইনটার মধ্যে দেওয়া আছে। আজকে আমাদের কাছে আমলাতন্ত্র কেন দরকার হলো, তাহলে এই আমলাতন্ত্র কেন দরকার হলো? সিম্পলি বৃহৎ প্রশাসনিক কাজ বলতে পারি। বৃহৎ প্রশাসনিক কাজ, যখন আমাদের জনসংখ্যা বাড়লো, জনসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের প্রশাসনিক কাজকর্ম বাড়লো, সেই প্রশাসনিক কাজকর্মগুলো যখন বাড়লো তখন স্বাভাবিকভাবেই সেটা একটা নির্দিষ্ট অর্গানাইজেশনের মধ্য দিয়ে কাজটাকে সম্পন্ন করার একটা সময় আসলো, যে নির্দিষ্ট একটা অর্গানাইজেশন যদি এই কাজটা করতে না পারে তাহলে এই এত বড় বৃহৎ প্রশাসনিক কাজ সামলানো সম্ভব নয়। এবং দেখো আজকে কিন্তু একটা প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মানে আমরা যদি আমলাতন্ত্রের চিত্রটা দেখি, প্রত্যেকটাই দেখবো একটা অর্গানাইজেশন রয়েছে একটা নির্দিষ্ট হায়ারার্কি মেনটেন করে, এবং সেই হায়ারার্কিটাকে মেনটেন করেই কিন্তু একটা নির্দিষ্ট অর্গানাইজেশন তাদের কাজগুলোকে ফুলফিল করছে। সেটা প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমরা এই বিউরোক্রেসি বা এই যে ক্রমোচ্চ বিন্যাস, সেই ক্রমোচ্চ বিন্যাসটা কিন্তু আমরা দেখতে পাই, তাই না? ওয়ালেস কি বলছে? বিউরোক্রেসি আর লার্জ স্কেল ফর্মাল অর্গানাইজেশন। এটা অবশ্যই ফর্মাল অর্গানাইজেশন, তাই না? ফর্মাল আর এখানে ফর্মাল কোনগুলোকে বলে? নির্দিষ্ট নিয়ম নীতি মেনটেন করে যেগুলো হয় সেটা ফর্মাল, একটা নির্দিষ্ট রুল রেগুলেশন থাকে। আর ইনফর্মাল, তার কোনো রুল রেগুলেশন থাকে না। which are highly differentiate an organization through elaborate policies and procedure in a hierarchy of authority. Okay, মানে সিম্পলি যে ডিফারেন্সিয়েট বা হাইলি অর্গানাইজড এক অর্গানাইজেশনের একটা কথা বলছেন, যেটা কি হচ্ছে সিম্পলি বিভিন্ন পলিসিস এবং বিভিন্ন হায়ারার্কি অফ অথরিটির দ্বারাই কিন্তু মেনটেন করছে। এটা ওয়ালেস বলছেন যে এমন বিউরোক্রেসি হলো এমন একটা ফর্মাল অর্গানাইজেশন, যে ফর্মাল অর্গানাইজেশনে কি হচ্ছে যে বিভিন্ন পলিসিস এবং অথরিটির যে হায়ারার্কি, দেখো এখানে কিন্তু অথরিটির হায়ারার্কি আছে, তাই না? এটা এই সিম্পল জিনিসই তিনি একটু ঘুরিয়ে বললেন। দেখো আজকে এ গ্রুপে যিনি আছেন তিনিও অথরিটি প্রদর্শন করছেন, বি গ্রুপে যিনি আছে তিনিও অথরিটি প্রদর্শন করছেন, সি গ্রুপে আছে তিনিও তাই। তাহলে এই তিনটে গ্রুপের দেখো, এই তিনটে গ্রুপের আবার অথরিটির হায়ারার্কি আছে। ইনি বেশি অথরিটি প্রদর্শন করতে পারছেন, তারপর ইনি পাচ্ছেন, এবং তার একই সঙ্গে আমরা যদি বলি যে সি গ্রুপ, তিনি কিন্তু তারপরে অথরিটি প্রদর্শন করতে পারছেন। তাহলে এখানে অথরিটির মধ্যে এদের আবার হায়ারার্কি তৈরি হচ্ছে। ওকে, তো ওয়ালেস এই বিষয়টার কথা বলার চেষ্টা করছে।
ওকে, এবার আসছি ফিচার্স অফ বিউরোক্রেসি। ফিচার্স কি পড়বো বিউরোক্রেসি? বিউরোক্রেসির ফিচার্স আমরা কয়েকটা দেখবো এবং একই সঙ্গে কিছু ফিচার্স এর কথা ম্যাক্স ওয়েবার বলেছেন। ম্যাক্স ওয়েবারের সেই ফিচার্স গুলো আমরা দেখবো। মেজর ফিচার্স অফ বিউরোক্রেসি। বাংলা প্যাসেজ দিয়ে যদি ইংরেজি দেয় বা ইংরেজি প্যাসেজ দিয়ে বাংলা দেয় না কেন? চলো, যেটা হচ্ছে যে in order that bureaucracy may function adequately and it relies on the following rules and regulations. তাহলে in order the bureaucracy may function adequately and realize the following rules and regulations, মানে সিম্পলি এদের একটা adequately ফাংশন করতে হলে কিছু রুলস এবং রেগুলেশনস কিন্তু ফলো করতে হবে, তাই না? আজকে দেখো, একটা আমলাতন্ত্রে যদি কোনো রুলস রেগুলেশনস না থাকে বা সেগুলো মেনটেন করা না হয়, তাহলে কিন্তু স্বাভাবিকভাবেই একটা সমস্যা তৈরি হবে। The activities which comprise bureaucracy are distributed among the official of the form of the official duties. দেখো, প্রত্যেকটা activities of the comprise bureaucracy, যে মানে সিম্পলি অফিসিয়াল যে ডিউটিস প্রত্যেকের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যায়, তাই তো? একটা নির্দিষ্ট রুলস রেগুলেশনস অনুযায়ী there are a stable regular system by which officials are vested and by the authority, and this authority is strictly delimited by the laws of the land. এবং প্রত্যেকটা বলছে there is a stable regular system, একটা নির্দিষ্ট একটা স্টেবল একটা রেগুলার সিস্টেম রয়েছে, যে সিস্টেমটা কি হচ্ছে কিছু অফিসিয়াল অথরিটি দ্বারা ভেস্টেড হচ্ছে, তাই না? There are strict and methodical procedure which ensure that officials perform their duties adequately, and the above mentioned three characteristics constitute bureaucratic authority. এই তিনটি বিষয়ই কিন্তু একজন বিউরোক্র্যাট হিসেবে প্রত্যেকের কিছু দায়িত্ব থাকে, সেই দায়িত্বগুলো কিন্তু আমরা দেখতে পাবো। ওকে, সেই দায়িত্বগুলো যখন আমরা হবে তখনও কিন্তু আমরা দেখতে পাবো তোমরা এই দায়িত্বগুলো পালন করছো এবং প্রত্যেকেই সেটা কিন্তু একটা নির্দিষ্ট রুলস রেগুলেশনস মেনটেন করে, তার বাইরে কিন্তু যেতে পারবে না। দেখবে যে তার বাইরে কিন্তু আমরা কখনোই একজন আমলাকে কিন্তু নির্দিষ্ট রুলস এর বাইরে বা নির্দিষ্ট রেগুলেশনস এর বাইরে আমরা কাজ করতে দেখি না। ওকে, সেকেন্ড ওয়ানে কি বলছে? the second features of bureaucratic, there is a hierarchy of official and authority. কি বলছে? The second features of bureaucracy is there is a hierarchy of official in authority. আচ্ছা, অফিশিয়াল অথরিটিতে হায়ারার্কি থাকবে, যেটা বারবার বলছি, and by this we mean that there is a firmly built structure and subordination and superordination. তাহলে কি সাবঅর্ডিনেশন থাকবে এবং একই সঙ্গে সুপারঅর্ডিনেশন থাকবে, তাই তো? এবং লোয়ার অফিসিয়ালস আর সুপারভাইজড বাই হায়ার ওয়ানস, অর্থাৎ যারা লোয়ার অফিসিয়ালস রয়েছে তিনি কিন্তু কি হচ্ছে লোয়ার অফিসিয়ালস যারা রয়েছে তারা কিন্তু সিম্পলি সুপারভাইজড হচ্ছে হায়ার ওয়ানের দ্বারা। ওকে, হায়ার ওয়ানের দ্বারা সুপারভাইজড হচ্ছে। তো একই সঙ্গে দেয়ার কি বলছে and they are answerable to them, এবং অর্থাৎ লোয়ার অফিসিয়ালে যারা রয়েছে তারা কিন্তু আপারে অ্যান্সার দিতে বাধ্য। ওকে, and the advantage of this system that govern people can express their dissatisfaction with lower officials by appealing to the higher one. এবং এই সিস্টেমের একটা অসুবিধা কি, যখন লোয়ার অফিসিয়ালস এর দ্বারা আমলাতন্ত্রে যখন পিপলরা যখন তার সার্ভিস নিয়ে সন্তুষ্ট হচ্ছে না বা কোনো বিষয় নিয়ে অসন্তুষ্ট হচ্ছে, তখন কিন্তু তারা এই লোয়ার অফিসিয়ালকে নিয়ে তারা কিন্তু হায়ার অথরিটিতে আপিল করতে পারছে তার সমস্যাটা নিয়ে, বা তার ডিসস্যাটিসফ্যাকশনটাকে এক্সপ্রেস করতে পারছে, বিশেষ করে হায়ার অফিসিয়ালের কাছে। For instance, if you are dissatisfied with the behavior or performance of a clerk or a section officer in office, you can appeal to higher official to seek redress. যে যখনই একজন ক্লার্কের কোনো আচরণে কেউ অসন্তুষ্ট হচ্ছে, সে কিন্তু স্বাভাবিকভাবেই দ্বিতীয় বৈশিষ্ট্যটা আমরা যেটা দেখছি যে তিনি কিন্তু হায়ার অথরিটিকে তিনি তার ডিসস্যাটিসফ্যাকশনের জায়গাটা কিন্তু এক্সপ্রেস করতে পারবে।
3 নম্বর, ম্যানেজমেন্ট অফ bureaucratic অফিস ইজ ক্যারিড আউট থ্রু রিটেন ডকুমেন্ট অর ফাইল, তাই তো? এটা নিয়ে কোনো মানে না বোঝার কোনো জায়গা নেই। সিম্পলি আমরা দেখি বা আমরা জানি যে বিউরোক্রেটিক যে অফিসগুলো, সেই অফিসগুলো কিন্তু টোটালটাই কি ডকুমেন্টস এবং ফাইলস এর মধ্য দিয়েই কিন্তু টোটাল অফিসটা চলছে। এন্ড they are perceived and properly kept by clerks who are specially appointed for this purpose। এবং এই পারপাসে বিশেষ করে ডকুমেন্টেশন বা ফাইলের জন্য প্রত্যেকটা কাজের জন্য নির্দিষ্ট কিছু কিছু ক্লার্ক রয়েছে বা নির্দিষ্ট কিছু ব্যক্তি রয়েছে, নির্দিষ্ট কিছু পোস্ট রয়েছে, যে পোস্টগুলোতে কিন্তু সেই ব্যক্তির যে পোস্ট, সেই পোস্ট অনুযায়ী কিছু রোল তাদেরকে প্লে করতে হচ্ছে। সেই রোল প্লে এর মধ্যে দেখা গেল ডকুমেন্টেশনের দায়িত্ব একজনের রয়েছে। ওকে, তো এরকম ভাবে বিভিন্ন দায়িত্ব বিভিন্ন জনের মধ্য দিয়ে তো আমাদের আমলাতন্ত্রটা চলছে, তাই না? and the work is bureaucratic office is highly specialized, এবং obviously এটা কিন্তু highly specialized and staff is trained accordingly, এবং স্টাফ গুলোকেও সেই অনুযায়ী কিন্তু তাদেরকে ট্রেন করা হয়। and a fully developed bureaucratic office demands the full working capacity of the staff. In such case official may be complete to the work overtime। মানে সিম্পলি একটা ডেভেলপড বিউরোক্রেটিক অফিসের কথা যদি আমরা বলি, তাহলে তারা কিন্তু ডিমান্ড করে টোটাল ওয়ার্কিং ক্যাপাসিটি, ফুল ওয়ার্কিং ক্যাপাসিটি। এবার কোনোদিন হয়তো ফুল ওয়ার্কিং ক্যাপাসিটি থাকলো না, তখন কিন্তু ইন সাচ কেস অফিসিয়াল মে কমপ্লিট দি ওয়ার্ক ওভারটাইম, এবং সেটা ওভারটাইমের মধ্যে দিয়েও কিন্তু সম্পন্ন হয়। কারণ আদারওয়াইজ কিন্তু একটা ডেভেলপ বিউরোক্রেটিক অফিসকে আমরা দেখতে পাবো না, বা সেটা ডেভেলপড হবে না। ওকে, একটা ডেভেলপড আমলাতন্ত্র, একটা ডেভেলপড বিউরোক্রেসিকে দেখতে গেলে আমরা কিন্তু এই সিম্পল এই চাহিদাগুলোকে আগে পূরণ করতে হবে। নেক্সট এবার আসছে ম্যাক্স ওয়েবার কি বলছে। দেখো ম্যাক্স ওয়েবার কি বলছে, ম্যাক্স ওয়েবার কিছু ক্যারেক্টারিস্টিক্স এর কথা তুলে ধরেছেন। নাম্বার 1 যেটা, অফিস ওয়ার্ক ইজ এ ভোকেশন ফর অফিশিয়ালস। ভোকেশনস কি, যেটা হচ্ছে আমরা বলছি ব্যক্তিগত কোনো বলতে পারি, ব্যক্তিগত কোনো পেশা। ওকে, অফিশিয়াল ওয়ার্ককে টোটালটাই আমরা তিনি ভোকেশন হিসেবে দেখছেন। and they are specially trained, obviously তারা ট্রেন্ড। আজকে প্রত্যেকটা আমলাকে যদি ট্রেন না করা হয় তাহলে কি হবে, প্রপারলি কাজ করতে পারবে না তারা, প্রপারলি কিন্তু তারা কাজ করতে পারবে। তার ফলে কি হবে, টোটাল যে বিউরোক্রেটিক সিস্টেমটা বা বিউরোক্রেসিটা কিন্তু ঠিকঠাক ওয়েতে যাবে না, বা সেটার টোটাল সিস্টেমটা ব্রেক হয়ে যাবে। their qualification determine their position or rank of the office, তো তাহলে একটা নির্দিষ্ট কোয়ালিফিকেশন দরকার হয় নির্দিষ্ট র্যাঙ্ক পেতে হলে বা পজিশন পেতে হলে অফিসে। তাহলে এখানে কিন্তু কোয়ালিফিকেশন ম্যাটার করছে, স্পেশাল ট্রেন ম্যাটার করছে, আর সেটাকে একটা ভোকেশন হিসেবে দেখছে ম্যাক্স ওয়েবার। এবং ফোর্থ ওয়ান তিনি যে কথাটি বললেন, তাই না, সেটা হচ্ছে they are expected to do their work honestly। আমলাতন্ত্রে যদি এটি না থাকে তাহলে কিন্তু টোটাল সিস্টেমে কিন্তু সমস্যা দেখা যাবে, যেটা কিন্তু আমাদের বর্তমান সময়ে হচ্ছে। আমলাতন্ত্রের যে সিস্টেমগুলোতে আজকে প্রতি মুহূর্তে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, ভুলভাল রেজাল্ট আসছে, এগুলো তো সিম্পলি আমলাতন্ত্র বা তাদের যে সিস্টেম, সেই সিস্টেমের থেকে যদি আউট না হয় তাহলে তো পাওয়া সম্ভব নয়, তাই না? তাহলে সেখানে অনেস্টির কিন্তু অভাব, আর এই অনেস্টির অভাবের জন্য আমাদের কিন্তু সোসাইটির বিভিন্ন অর্ডার গুলো ব্রেক হচ্ছে, হ্যাঁ, এবং প্রতি মুহূর্তে আমরা কিন্তু সুইসাইডও দেখতে পাচ্ছি। এবং গতদিন আমরা তো জানি বাবু দলুইয়ের যে সুইসাইডের ঘটনাটা, সেটার জন্য আমি বর্তমান সিস্টেমকেই দায়ী করব, যে অনেক এই অনেস্টির অভাবের জন্য বলো বা সিম্পলি অন্য কোনো কারণ দিয়েও যদি এটাকে ব্যাখ্যা করা যায়, তাহলে কিন্তু ওভারঅল কিন্তু সেই বিউরোক্রেসির সিস্টেমটাকে আমরা দায়ী করতে পারি, যে বিউরোক্রেসি সিস্টেমে কোনো রকমের কিছু ফল্ট, যে ফল্টের জন্য শুধুমাত্র আজকে বাবু দলুই যদি একজন সুইসাইড করতো তাহলে হয়তো প্রশ্নটা উঠতো না। প্রতিদিনই কোনো না কোনো বাবু দলুইকে আমরা কিন্তু মৃত্যুবরণ করতে দেখছি, এবং সেটা কিন্তু টোটালটাই সিস্টেমের কোনো একটা ফল্ট রয়েছে, যে ফল্টের জন্য আমরা এটা বলতে পারি। ওকে, তো সিম্পলি বিউরোক্রেসি হচ্ছে এমন একটি সিস্টেম, যে সিস্টেমটা টোটাল আমাদের প্রশাসনিক ব্যবস্থার একটা পার্ট হিসেবে আমরা যদি দেখি এটাকে, যে টোটাল আমাদের সোসাইটির অন্যান্য সিস্টেমগুলোর সঙ্গে কানেক্টেড।
অন্যান্য সিস্টেমগুলোতেও সমস্যা তৈরি হবে যদি আমাদের বিউরোক্রেসিতে সমস্যা হয়। বিউরোক্রেসি যদি ঠিকঠাক ওইতে কাজ না করে তাহলে অন্যান্য সিস্টেমে আমাদের প্রচুর সমস্যা হবে। যে সমস্যাগুলো আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের সোশ্যাল লাইফে তার ইম্প্যাক্ট করছে। আমাদের সোশ্যাল লাইফে ইম্প্যাক্ট করছে কিভাবে, যে সিস্টেম ঠিকঠাক চলছে না, নিয়োগ ঠিকঠাক হচ্ছে না, মানুষ কাজ পাচ্ছে না। আর কাজ না পেলে মানুষ কি করবে, স্বাভাবিকভাবে মানুষ অন্যরকম বিভিন্ন অসৎ পন্থা বা অবৈধ ক্ষমতা প্রদর্শন করার চেষ্টা করবে এবং সেগুলোর মধ্যে দিয়ে আমাদের সোসাইটিতে প্রবলেম ক্রিয়েট হবে, আর যেটা বর্তমান সময়ে কিন্তু হচ্ছে। এইবার অফিসিয়াল বলছি না, এবার দেখো আজকে ডব্লিউবিসিএস পরীক্ষা দেওয়ার জন্য প্রচুর ছেলে মেয়ে কিন্তু অ্যাট্রাকটিভ হচ্ছে। এর প্রতি অ্যাট্রাকশনের দুটো কারণ থাকতে পারে আমার যেটা মনে হচ্ছে। নাম্বার ওয়ান কারণটা খুব স্ট্রং, আর নাম্বার টু খুব বেশি স্ট্রং নয়। নাম্বার ওয়ানটা যেটা হচ্ছে সিম্পলি কিছু কিছু, আজকে তোমরা প্রত্যেকেই রয়েছে এখানে, তোমাদের সিম্পলি ব্যুরোক্রেটিক যে পাওয়ার বা ব্যুরোক্রেটিক যে সিস্টেম, সেই সিস্টেমটা তোমাকে কোনো না কোনো ভাবে টেনেছে এবং প্রত্যেকের আলাদা আলাদা রিজন থাকতেই পারে। ওকে, কিন্তু বর্তমান সময়ে ম্যাক্সিমাম ছেলে মেয়ে ডব্লিউবিসিএস এর জন্য ডব্লিউবিসিএস এ আসছে যে কারণে, সেটা হচ্ছে সিম্পলি কি, এখানেই একটা মাত্র জায়গা যেখানে কিন্তু ঠিকঠাক ভাবে বা বলতে পারি যে একটা নির্দিষ্ট প্রসেস মেনটেন করে একটা নির্দিষ্ট সময় কিন্তু নিয়োগটা হচ্ছিল। করোনার জন্য যদিও সেটা একটু ব্রেক হয়ে গেছে, তো যে কারণে ম্যাক্সিমাম ছেলে মেয়ে কিন্তু এই ডব্লিউবিসিএস এর দিকে ঝুঁকছে এবং তার সঙ্গে সঙ্গে একটা ব্যুরোক্রেটিক পাওয়ার যেটা তো সোসাইটি স্ট্যাটাস মেনটেন করতে পারবে এবং এই একটা পাওয়ারের প্রতি যে একটা লোভ, সেই জায়গাটা কিন্তু প্রত্যেকেরই একটা থাকে। ঠিক আছে, তো আমি বলতে চাইছি যে অফিসিয়াল যে পজিশন যারা আমলা, তাদের ব্যক্তিগত লাইফে কিছু প্রভাব পড়ে, তাই তো? সেই প্রভাবগুলো কি, মানে তোমরা নিজেদের সঙ্গে কানেক্ট করতে পারবে অনেকটাই। প্রভাবগুলো কি, নাম্বার ওয়ান যেটা, ব্যুরোক্রেটিক অফিসিয়াল এনজয় হাই স্ট্যাটাস ইন সোসাইটি, তাই তো? আজকে তোমরা যখন ডব্লিউবিসিএস অফিসার হবে তখন কিন্তু তোমরা আমাদের সোসাইটির একটা উচ্চ পর্যায়ে থাকবে এবং তোমরা কি উচ্চ মর্যাদা যুক্ত হবে, তাই তো? টোটাল উচ্চ মর্যাদা যুক্ত একজন ব্যক্তি হিসেবে কিন্তু পরিণত হবে, তাই তো? তাহলে সিম্পলি এটা তো ব্যক্তিগত লাইফে একটা বিরাট জায়গায় নিয়ে যাবে এবং often their jobs carry transfer liabilities. By this we mean that they may be transferred from one place to department to another, leading to some instability in their professional and personal lives. দেখো সিম্পলি হয়তো এই জায়গাটাই দেখছো যে একটা আমলা উচ্চ পর্যায়ে থাকছে, প্রচুর ক্ষমতা, প্রচুর মানুষজন চিনছে, প্রচুর মানুষজন সম্মান করছে, প্রচুর মানুষজন স্যালুট করছে, প্রচুর মানুষজন স্যার স্যার বলছে, কিন্তু তার যে ব্যক্তিগত লাইফ, দেখো আজকে একজন ডব্লিউবিসিএস অফিসারের কিন্তু দেখো এই যে ট্রান্সফারের যে সিস্টেমটা, ট্রান্সফার লায়াবিলিটিস, যে একটা নির্দিষ্ট সময় অন্তর যে ট্রান্সফার, সেই ট্রান্সফারটা কিন্তু একটা প্লেস থেকে আরেকটা প্লেসে নিয়ে যাচ্ছে। অর্থাৎ তাদের যে প্রফেশনাল এবং পার্সোনাল যে লাইফ, এই দুটো লাইফের মধ্যে কিন্তু একটা বিরাট একটা কি বলবো, একটা ডিসজাংশন তৈরি করে। ওকে, প্রফেশনাল লাইফের জন্য তারা কিন্তু নিজেদের ব্যক্তিগত লাইফটাকেও তাদের কিন্তু মানে ভুলে যেতে হয় অ্যাকচুয়ালি। দিনের পর মানে একটা নির্দিষ্ট সময় অন্তর যখন ট্রান্সফার, এবং সেই ট্রান্সফার নিয়ে কিন্তু তাদেরকে বিভিন্ন ডিপার্টমেন্টে কিন্তু যেতে হচ্ছে। অর্থাৎ কি, তাদের যে জব, সেই জবটা কিন্তু সিকিউর, কিন্তু সেই জবের প্লেসমেন্টটা কিন্তু স্টেবল নয়। ওকে, তো তার ফলে তাদের যে ব্যক্তিগত জীবন, সেই ব্যক্তিগত জীবনে স্বাভাবিকভাবে একটা প্রভাব পড়ে। যেমন সিম্পলি দেখবে যারা পুলিশের চাকরি করে, তাদের ক্ষেত্রেও তো একটা বিরাট রকমের একটা প্রেশার থাকে প্রতি মুহূর্তে। যারা খুব বড় বড় র্যাঙ্কে রয়েছেন, আমরা যদি সিম্পলি ডিএম এর কথা বলি, ডিএসপির কথা বলি, একজন আইএস এর কথা বলি, আইপিএস এর কথা বলি, আজকে প্রত্যেকেই কিন্তু দেখো যে সিম্পলি এনাদের যে পদটা, সেই পদটা বিরাট সম্মানজনক পদ, কিন্তু তাদের যে সোশ্যাল লাইফ, সেই সোশ্যাল লাইফটা সম্পর্কে কিন্তু কেউই আমরা ভাবনা চিন্তা করি না। কিন্তু তাদের যে ব্যক্তিগত জীবন আছে, সেই ব্যক্তিগত জীবনে কিন্তু একটা বিরাট প্রভাব থাকে। অফিসিয়াল রিসিভ স্যালারি নট অ্যাকর্ডিং উইথ প্রোডাক্টিভিটি বা স্ট্যাটাস। প্রোডাক্টিভিটি অনুযায়ী তারা স্যালারি পান না, কিন্তু হয়তো এটা তো কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, যেটা প্রাইভেট সেক্টরে অন্যরকম, তাই না? স্ট্যাটাসের জন্য তারা পায়, and the higher rank the higher their salaries, and they also receive benefit like pension, provident fund, medical, other facilities, and their job considered very secure. তাই তো? তোমরাও ভবিষ্যতে পাবে এগুলো, তাই তো?
তোমরা এই জায়গাগুলোকে ফিল করতে পারছো এখন নিশ্চয়ই, যে একটা নির্দিষ্ট যে স্যালারি, সেই স্যালারিটা একটা নির্দিষ্ট পদ অনুযায়ী দেওয়া হয়, প্রোডাক্টিভিটি অনুযায়ী নয়। এবং সেই যত তাদের হায়ার র্যাঙ্ক, অর্থাৎ পদ যত উচ্চ হবে তাদের স্যালারিও কিন্তু একইভাবে সেই পদ অনুসারে কিন্তু তাদের স্যালারিও উচ্চ হবে। ওকে, এবং তার সঙ্গে সঙ্গে কিছু বেনিফিট আছে, সেই বেনিফিট গুলো তো পাই, পেনশন, প্রভিডেন্ট ফান্ড, মেডিকেল, অন্যান্য ফ্যাসিলিটিস, এবং জবটা কনসিডার করা হয় একটা সিকিউর হিসেবে। অফিসিয়াল এনজয়স গুড ক্যারিয়ার প্রসপেক্টাস, তাই তো, এটা গুড ক্যারিয়ার প্রসপেক্টাস, and they can move from lower ranks of the bureaucratic ladder and higher ones if they work in disciplined manner. ওকে, তাহলে অফিসিয়ালস যারা রয়েছে, অর্থাৎ আমলারা কিন্তু তাদের সোশ্যাল লাইফের এত প্রবলেম সত্ত্বেও কিছু এই প্রবলেম গুলো ফেস করে তারা সেবা করে বলেই, তাহলে সেই কারণেই কিন্তু তাদের একটা হিউজ ফেসিলিটিস দেওয়া হয়, যে ফেসিলিটিস গুলো কিন্তু অফিসিয়ালসরা সেই ফেসিলিটিস গুলো কিন্তু এনজয় করে এবং একটা গুড ক্যারিয়ার প্রসপেক্টাস কিন্তু তৈরি করে দেয় এই পদ। তাহলে অফিসিয়াল যে পজিশন, সেই পজিশন গুলো কিন্তু ব্যক্তিগত জীবনেও কিছু কিছু প্রভাব ফেলে থাকে। আচ্ছা, এবার আমলাতন্ত্রের আবির্ভাব ও বিকাশ। এবার এই আমলাতন্ত্র কেন হঠাৎ করে আমলাতন্ত্রের কেন প্রয়োজন হলো, সেগুলো আমরা ছোট ছোট করে কয়েকটা পয়েন্টে বলে দেবো, যে হঠাৎ করে আমলাতন্ত্রের কেন দরকার হলো। দেখো, আমলাতন্ত্রের আবির্ভাব ও বিকাশ। আমলাতন্ত্রের আবির্ভাব বিকাশের ক্ষেত্রে বলতে পারি প্রশাসনিক দায় দায়িত্ব বৃদ্ধি, যেটা বলছিলাম, যে প্রশাসনিক ক্ষেত্রে যখন প্রচুর দায় দায়িত্ব চলে আসছে, প্রশাসনিক প্রচুর কাজ তৈরি হচ্ছে, কাজের ক্ষেত্র তৈরি হচ্ছে, সেই কাজের ক্ষেত্রে কিন্তু স্বাভাবিকভাবেই অনেক দায় দায়িত্ব হচ্ছে। এই দায় দায়িত্ব বৃদ্ধি হওয়ার দরুন কি করানো হচ্ছে, যে এটা একটা সিস্টেমেটিক ওয়েতে আনতে হবে, আর সেই সিস্টেমেটিক ওয়েতে আনাই হচ্ছে আমলাতন্ত্রের মধ্য দিয়ে। আইনের দৃষ্টিতে সাম্য, আইনের দৃষ্টিতে সাম্য আনার জন্য, যে আইনের দৃষ্টিতে সাম্য, ইকুয়ালিটি আনার জন্য, ওকে, ইকুয়ালিটি আনার জন্য কিন্তু আমলাতন্ত্রের আবির্ভাব হয়েছে, যে ইকুয়াল অপরচুনিটিস দিতে হলে একটা নির্দিষ্ট সিস্টেমে আনতে হবে। জনবহুল রাষ্ট্র, যখন রাষ্ট্রে মানুষ খুব অল্প ছিল, সমাজ অপেক্ষাকৃত কি সরল ছিল, সেই সরল সমাজে কিন্তু জনবহুল রাষ্ট্র যেহেতু ছিল না, সেখানে কিন্তু একটা প্রশাসনিক দায় দায়িত্ব যতটা ছিল তারা একটা নির্দিষ্ট সিস্টেমের মধ্যে দিয়ে মেনটেন করে নিতে পারছিল। কিন্তু রাষ্ট্র যখন জনবহুল হলো, সেই জনবহুল রাষ্ট্র হওয়ার জন্য কিন্তু তারা সেইটাকে মেনটেন করতে পারছে না, তখন কিন্তু আমলাতন্ত্রের দরকার হলো। ওকে, তারপরে আসছি টাকা কড়ির অর্থনীতি। টাকা কড়ির অর্থনীতি কি করছে, দেখো, যে টাকা কড়ির অর্থনীতি যেটা আছে সেটা কিন্তু সিম্পলি আধুনিক টাকা কড়ির অর্থনীতির বিকাশ ঘটছে, এবং এই অর্থনৈতিক ব্যবস্থা নিয়মিতভাবে কিন্তু কর আদায়ের ব্যবস্থা করা হয়, তাই না? তাহলে এই টাকা কড়ির অর্থনীতিতে তো নিয়মিত একটা কর আদায় করা হয়, যেমন কর আদায়ের জন্য নির্দিষ্ট যে ইনকাম ট্যাক্স অফিসারের কথা বলে, ইনকাম ট্যাক্স অফিসার এখন পদ তৈরি হয়েছে, তাহলে এই পদটা তৈরি করার দরকারই ছিল, তাই না? আর যে কারণে আমাদের আমলাতন্ত্রের উদ্ভব হলো। ওকে, তারপর আসছে পরিবর্তিত সামাজিক কাঠামো, যে আধুনিক মানুষের যে জীবন, আধুনিক মানুষের জীবনধারা অতি মাত্রায় কিন্তু জটিল, আগে ছিল সরল। এই জটিলতা থেকে আধুনিক সংস্কৃতির এই জটিলতা বা আধুনিক এই বিশেষায়নের ফলে কি হচ্ছে, যে পরিবর্তন কিন্তু অপরিহার্য হয়ে পড়ছে। আগেকার দিনে যে সামাজিক কাঠামো, যে কর্তারা ব্যক্তিগতভাবে তারা সহানুভূতি বা দয়া দাক্ষিণ্য, কৃতজ্ঞতা, এগুলো দ্বারা প্রভাবিত হতে, কিন্তু বর্তমানে ব্যক্তিগত বিচ্ছিন্নতা কিন্তু কঠোরভাবে একটা এই বিষয়ের একটা বিশেষজ্ঞতা অপরিহার্য বলে বিবেচনা করা হয়। অর্থাৎ পরিবর্তিত যে সামাজিক কাঠামো, এই পরিবর্তিত সামাজিক কাঠামোটা কিন্তু একটা পরিবর্তন নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে, যার মধ্য দিয়ে একটা সিস্টেমে আনার চেষ্টা করা হচ্ছে। এবং একইভাবে শিল্প বাণিজ্যের পরিবর্তনে কি এসেছিল, যেখানে আধুনিক কালের বিজ্ঞান বা প্রযুক্তির ক্ষেত্রে একটা অগ্রগতি ঘটেছিল, এবং সেই অগ্রগতিটাই কিন্তু পরবর্তীতে কি হচ্ছে, যে ব্যাপকভাবে যখন উৎপাদন বেড়ে গেল, জীবনযাত্রার মানের উন্নয়ন ঘটলো, তখন শিল্প বেড়ে গেল। এই শিল্প বেড়ে যাওয়ার ফলে বা জীবনযাত্রার মানের উন্নয়ন ঘটার ফলে কিন্তু একটা নির্দিষ্ট আমলাতান্ত্রিক কাঠামো তৈরি হলো।
নির্দিষ্ট আমলাতান্ত্রিক কাঠামো তৈরি হলো। এবার আসছি যেটা অলরেডি আমরা পড়লাম। আমরা এগুলো আরেকটু ছোট ছোট করে একটা বাংলা স্লাইডের মধ্যে দিয়ে করেছি, যেটা আমরা ছোট করে বুঝে দেবো। ক্রমোচ্চ বিন্যাস হায়ারার্কি থাকবে, আমরা অলরেডি পড়েছি। অনমনীয় কাঠামো মানে যে স্ট্রাকচারটা রয়েছে সেই স্ট্রাকচারটাকে কিন্তু তুমি কখনোই চেঞ্জ করার বা ব্রেক করার চেষ্টা করতে বা ব্রেক করতে পারবে না। অনমনীয় কাঠামো। নিয়োগ ও পদোন্নতি, একটা নির্দিষ্ট নিয়ম মেনে নিয়োগ হবে এবং একটা নির্দিষ্ট নিয়ম মেনেই কিন্তু পদোন্নতি হবে, তাই তো? নির্দিষ্ট কার্যকাল, প্রত্যেকটা আমলার একটা নির্দিষ্ট কার্যকাল থাকে, তাই তো? 60 বছর। তো দায় দায়িত্ব সুনির্দিষ্ট থাকে, অর্থাৎ নির্দিষ্ট রোল থাকে, তাই তো? সেই রোল অনুযায়ী তারা এগোবে। শৃঙ্খলা পরায়ণতা, এখানে কিন্তু ডিসিপ্লিন মেনটেন করা হবে। শৃঙ্খলা পরায়ণতা, একটা নির্দিষ্ট শৃঙ্খল পরিস্থিতির মধ্যে দিয়ে তোমাকে নিয়ে যেতে হবে। রুটিন মাফিক কাজকর্ম, একটা নির্দিষ্ট রুটিন আছে, সেই রুটিন অনুযায়ী কিন্তু কাজকর্ম হবে, অর্থাৎ নির্দিষ্ট টাইম টেবিল অনুযায়ী কাজ হবে। হ্যাঁ, একটা নির্দিষ্ট টাইমটা এখানে কিন্তু ম্যাটার করে। প্রশিক্ষণ, প্রশিক্ষণ অবশ্যই, কারণ আমলাতন্ত্র তো আমরা জানি যে প্রত্যেকটা ব্যক্তিকে যখন আমরা একটা নির্দিষ্ট আমলাতান্ত্রিক কাঠামোর সর্বোচ্চ স্তরে পাঠাচ্ছি, তখন কিন্তু তাকে নির্দিষ্ট একটা প্রশিক্ষণের মধ্য দিয়েই কিন্তু পাঠানো হচ্ছে। ওকে, অর্থাৎ প্রত্যেকে কিন্তু ট্রেন্ড। তাহলে এই আমলাতন্ত্রের বৈশিষ্ট্যগুলো অলরেডি আমরা আগে পড়েছি, সে কারণে আমরা ছোট ছোট করে জাস্ট বলে দিলাম। এগুলো জাস্ট রিমাইন্ড থেকে যাবে আশা করছি। এবার আসছি যে আমলাতন্ত্রের কার্যাবলী। এই কার্যাবলীগুলো সম্পর্কেও আমরা খুব বেশি বলবো না, একদম খুব সিম্পল সহজ বিষয়। প্রথমত যে এই আমলাতন্ত্র কিসের জন্য? আমলাতন্ত্র আমরা জানি শাসন কার্যের জন্য, যে শাসন কার্য পরিচালনা করাই হলো এর একমাত্র আমাদের কাজ, তাই না? একমাত্র আমলাতন্ত্রের ফাংশন হচ্ছে শাসন কার্য পরিচালনা করা, এবং তার সঙ্গে সঙ্গে দৈনন্দিন শাসন কার্য পরিচালনা করা, যে প্রত্যেক দিনের যে শাসন কার্য সেই এটা একটা পয়েন্ট হলেই বেটার হয়, যে দৈনন্দিন শাসন কার্য পরিচালনা করাই কিন্তু আমরা আমলাতন্ত্রের কাজ হিসেবে দেখছি। জ্ঞান সরবরাহ, জ্ঞান সরবরাহ অবভিয়াসলি একটা কাজ হিসেবে আমরা দেখব। কেমন হবে? যে জ্ঞান সরবরাহটা যখন একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে জ্ঞানটাকে দেওয়ার জন্য, জ্ঞান সরবরাহের জন্য কিন্তু দেখো যে সিম্পলি আমলাতন্ত্রটা কাজ করছে। জাস্ট এ মিনিট। তো আইন প্রণয়ন সম্পর্কিত কাজ, দেখো আইন প্রণয়ন সম্পর্কিত যত ধরনের কাজ আছে সিম্পলি সেটা হচ্ছে আমলাতন্ত্রের একটা কাজের মধ্যে পড়ছে। সংবাদ ও তথ্য সরবরাহ, সংবাদ এবং তথ্য এগুলোকে সরবরাহ করাটা, সেটাও কিন্তু আমলাতন্ত্রের কাজের মধ্যে পড়ছে। বিভিন্ন, কারণ আমলাতন্ত্র তো আর নির্দিষ্ট একটা সংগঠন নিয়ে হয় না, আমলাতন্ত্র অনেক সংগঠন, আমলাতন্ত্র বা প্রশাসনিক সংগঠনের কথা যদি বলি, প্রশাসনিক সংগঠন প্রচুর আছে, অনেক আছে, যে প্রশাসনিক সংগঠনগুলো ছাড়া আমাদের প্রশাসনিক ব্যবস্থাটাকে টিকিয়ে রাখা সম্ভব হবে না। তারপর হচ্ছে বিচার কার্য সম্পাদন। আজকে একটা বিচার ব্যবস্থার একটা সিস্টেম আছে, তাই তো? কোর্ট, তাহলে সেই কোর্টটাকেও একটা নির্দিষ্ট সিস্টেমে কিন্তু সম্পন্ন করা হচ্ছে, এবং সেই কোর্টেও কিন্তু একটা কি হায়ারার্কি আমরা দেখতে পাই। স্বার্থ গোষ্ঠী নিয়ন্ত্রণ, স্বার্থ গোষ্ঠী কারা? স্বার্থ গোষ্ঠী হচ্ছে কিছু গোষ্ঠী যারা নিজেদের স্বার্থে আমাদের সমাজ, গভর্নমেন্টের উপরে প্রেশার ক্রিয়েট করে, এটা আমরা পরে পড়বো, হ্যাঁ, যেটাকে আমরা প্রেশার গ্রুপ বলি। প্রেশার গ্রুপটা কিন্তু কোনো মানে পলিটিক্যাল পার্টিসের সঙ্গে তারা যুক্ত থাকে না, তারা সিম্পলি তারা গভর্নমেন্টের উপর প্রেশার ক্রিয়েট করে তারা নিজেদের স্বার্থ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। এই স্বার্থ গোষ্ঠীটিকে নিয়ন্ত্রণ করা হয় কিন্তু আমলাতন্ত্রের মধ্যে দিয়ে। আভ্যন্তরীণ প্রশাসন, অর্থাৎ ভিতরে ইন্টারনাল যে আমাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ যে কাজগুলো, সেই কাজগুলো কিন্তু আমলাতন্ত্রের মধ্যে দিয়ে হচ্ছে। আমলাতন্ত্র ছাড়া আমরা কখনোই কিন্তু এত সুন্দরভাবে এত সিস্টেমেটিক্যালি কাজগুলো সম্পন্ন হতে দেখতে পারতাম না উইদাউট বিউরোক্রেসি। আর নেক্সট হচ্ছে রাজনৈতিক সংগঠন, রাজনৈতিক কাঠামো সংরক্ষণ। দেখো এটা আমলাতন্ত্রের সঙ্গে মানে রাজনৈতিক কাঠামো সংরক্ষণের একটা জায়গা কিন্তু আছে, যে রাজনৈতিক কাঠামো যেটা রয়েছে সেটাকে সংরক্ষণ করা হচ্ছে একটা নির্দিষ্ট সিস্টেমের মধ্যে দিয়ে।
এবং রাজনৈতিক কাঠামোর সঙ্গে কিন্তু আমলার দেখো একটা কানেক্টেড রয়েছে। সেই কানেকশন গুলোই কিন্তু টোটাল আমলাতান্ত্রিক সিস্টেমটাকে সেই টোটাল রাজনৈতিক কাঠামোটাকে সংরক্ষণ করছে এবং শৃঙ্খলা পরায়ণ হতে সাহায্য করতে থাকে। আর নাম্বার 10 জনকল্যাণমূলক কাজ, কারণ জনকল্যাণমূলক কাজে তো শেষ নেই। সিম্পলি জনকল্যাণমূলক কাজ যেটা আমরা দেখি যে প্রতি মুহূর্তে প্রচুর প্রকল্প আসছে জনকল্যাণের জন্য, তাই তো? হ্যাঁ, প্রসঙ্গত উল্লেখ্য আমাদের খুব কন্টেম্পোরারি একটা প্রকল্প লক্ষ্মীর ভান্ডার জনকল্যাণমূলক প্রকল্প হিসেবে চালাচ্ছে, তাই তো? সেই জনকল্যাণমূলক প্রকল্প কাজটা কাদের মধ্যে দিয়ে হচ্ছে? এই জনকল্যাণমূলক প্রকল্প কাজ আমলাদের মধ্যে দিয়ে হচ্ছে, তাই তো? তাহলে এই লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে যত প্রকল্পের কাজ রয়েছে এই জনকল্যাণমূলক প্রত্যেকটা কাজই কিন্তু ব্যুরোক্রেসি বা আমলাতন্ত্রের কাজ। আমলাতন্ত্রের মধ্য দিয়ে এই কাজটা সম্পূর্ণভাবে বা সুন্দরভাবে ফুলফিল করতে পারছে। নীতি প্রণয়ন, কোন একটা নীতি প্রণয়ন করতে চাইছে, সেই নীতি প্রণয়নটাও কিন্তু আমলাতন্ত্রের মধ্য দিয়েই সম্ভব। আমলাতন্ত্র কিন্তু সেই নীতিটাকে সবার মধ্যে নীতিটাকে প্রণয়ন করতে সাহায্য করছে। ওকে, সিম্পলি এই কয়েকটা কাজ, যে কাজগুলো আমি মেটেরিয়ালস দিলে তোমরা বুঝতেই পারবে, একদম সহজ জিনিস, কারণ এগুলো অলরেডি তোমরা জানো। কারণ তোমরা আমলাতন্ত্র ভবিষ্যতের আমলা, তো আমলাতন্ত্রের কার্যাবলী বা আমলাতন্ত্রের সিস্টেম সম্পর্কে তোমরা যথেষ্ট জানো। প্রত্যেকের আশা করি এই সম্পর্কে যথেষ্ট জ্ঞান আছে, সেটা নিয়ে কোনো প্রবলেম হবে না। শুধু জাস্ট যেটা বুঝবে যে এখানে যেটা লাগবে যে ব্যুরোক্রেসি সম্পর্কে ম্যাক্স ওয়েবার এখানে কি বলেছেন দেখবে, এটা গুরুত্বপূর্ণ। আর এখানকার যে ফিচার্স গুলো দিলাম ফিচার্স গুলো দেখবে, আর এখানে এই দুটো কিন্তু মেনশন করবে, এই দুটো এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে না। এই দুটো কি, যে ব্যুরোক্রেসি সম্পর্কে ওয়েবার এবং ওয়ালেস কি বলছেন। তাহলে এই হলো ওভারঅল আমাদের আজকে দুটো খুব সিম্পল টপিক, একটা হচ্ছে অথরিটি এবং নাম্বার 2 হচ্ছে ব্যুরোক্রেসি।